তো এর আগের দিন আমরা পড়ছিলাম কন্ট্রাকশন। কন্ট্রাকশন কাকে বলে একটু আলোচনা করে নিই। যে এক্স হচ্ছে একটা মেট্রিক স্পেস, ঠিক, এটা একটা মেট্রিক স্পেস, আর একটা ফাংশন হচ্ছে এক্স থেকে এক্সে, ঠিক আছে। তাহলে এফটাকে আমরা এফ ইজ said to be contraction, কন্ট্রাক্ট করা মানে সংকুচিত হয়ে যাওয়া, ঠিক আছে। তো সেখান থেকে এসছে সংকোচন, বাংলা তুমি বলতে পারো এটাকে সংকোচন। কন্ট্রাকশন বলা হবে ইফ দেয়ার এক্সিস্ট এ আলফা, পজিটিভ আলফা মানে বিলংস টু ওপেন জিরো, এটাকে ক্লোজ করতে পারো, কোনো অসুবিধা নেই, ক্লোজ জিরো টু ওপেন ওয়ান, ঠিক আছে, ক্লোজ জিরো টু ওপেন ওয়ান, such that কি হবে, আচ্ছা দাঁড়াও, এটা এক্স থেকে অন্য একটা মেট্রিক স্পেস ওয়াই এ, দুটো এক্স থেকে এক্সে হবে তার কোনো মানে নেই, ওয়াই এ, such that distance of fx আর fy দুটো পয়েন্ট নিচ্ছ, এদের ডিস্টেন্সটা লেস দেন ইকুয়ালস টু আলফা ইন্টু ডিস্টেন্স এক্স কমা ওয়াই। তার মানে কি আলফার ভ্যালু লেস দেন ওয়ান, এটাই মেন এখানে, যে আলফা লেস দেন ওয়ান, ঠিক আছে। এটা মানে কি যে আলফাটা হচ্ছে লেস দেন ওয়ান, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। তো এইরকম হলে এটাকে কি বলা হয়, কন্ট্রাকশন বলা হয়। তো এরপরে আমরা পড়েছিলাম কি, ব্যানাক কন্ট্রাকশন প্রিন্সিপাল, ব্যানাক কন্ট্রাকশন প্রিন্সিপাল বলা যায় বা থিওরেম বলা যায়, হ্যাঁ। তো এখানে বইটার পেজ নাম্বার স্যার কত, এটা দাঁড়াও, এটার পেজ নাম্বারটা আমি বলছি, দাঁড়াও একটু দাঁড়াও, এটা হচ্ছে তোমার 173, ঠিক আছে, 173। তো এখানে কি আছে, এখানে যে কন্ট্রাকশনটা আছে সেটা এরকম আছে, এক্স থেকে এক্সে, ঠিক আছে। দেখো কন্ট্রাকশন তুমি ইন জেনারেল ডিফাইন করতে পারো এক্স থেকে ওয়াই এ, কিন্তু যখন ব্যানাক কন্ট্রাকশন থিওরেম লাগাবো তখন এক্স থেকে এক্সে হতে হবে, ঠিক আছে, কন্ট্রাকশন। আর কি, আর এক্সটা হচ্ছে একটা কমপ্লিট মেট্রিক স্পেস। তো এই দুটো জিনিস এখানে আমাদের দরকার, একটা হচ্ছে কন্ট্রাকশন আর একটা হচ্ছে কমপ্লিট মেট্রিক স্পেস। তাহলে কি হবে, তাহলে দেয়ার এক্সিস্ট ইউনিক ফিক্সড পয়েন্ট অফ এফ। তার মানে কি, তার মানে হচ্ছে যে এমন একটা এক্স পাবো, এক্স নট পাবো বিলংস টু এক্স, সাজ দ্যাট এফ অফ এক্স নট তার ভ্যালু সেম অ্যাজ এক্স নট। তার মানে এক্স নট পয়েন্টটাকে ও কি করছে, সরাচ্ছে না, সেম জায়গাতে রেখে দিচ্ছে, যার মানে ফিক্সড করে দিচ্ছে। বাকি অন্য যে কোনো পয়েন্টকে ও কি করবে, সরাবে। এক্স নট ছাড়া অন্য যে কোনো পয়েন্টকে ও কি করবে, না দেয়ার এক্সিস্টে, হ্যাঁ এক্স্যাক্টলি একটাই ফিক্সড পয়েন্ট থাকবে, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। তো এইটা আমরা এর আগে প্রুফ সব করে নিয়েছিলাম, কিছুই আমাদের কিন্তু বাকি ছিল না, ঠিক আছে। তো এইটা অ্যাপ্লাই করে তোমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটা পিকার্স থিওরেম বলে আছে, ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের সলিউশনের যে এক্সিস্টেন্সটা, সেটা কিন্তু এই থিওরেমের উপর বেস করেই কিন্তু ওটা তৈরি। তো ওটা এখানে আছে, ওটা আমরা এখন করাবো না, ওটা পরে দেখব, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা আমরা করব যে
এখানে এক্সাম্পল হিসাবে যেটা আমরা পাচ্ছি, যে কোনো একটা এক্সাম্পল নিয়ে বই দেওয়া আছে, সেই এক্সাম্পলটাই আমরা দেখছি। তো এখানে আমাদের এক্সটা কি, এক্সটা নিচ্ছি আমরা ওপেন 1 টু ইনফিনিটি। তা দেখো এটা একটা ক্লোজ সেট, বুঝতে পেরেছ? তার মানে এটা একটা কমপ্লিট, তার মানে এটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস অবভিয়াসলি হলো। আর আমরা ফাংশনটা কি নিচ্ছি, এক্স থেকে এক্সে, হ্যাঁ ফাংশনটাকে নিচ্ছি আমরা x/2 প্লাস 1/x। তাহলে fx ইকুয়ালস টু ডিফাইন হচ্ছে x/2 প্লাস 1/x। এইটা হচ্ছে আমাদের ফাংশন। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে, আমাদেরকে দেখাতে হবে যে এইটা একটা কন্ট্রাকশন হচ্ছে। তো দেখো এক্সটা যেহেতু তোমার আর এর সাবসেট, তাহলে ওখানে যে ডিস্টেন্সটা হচ্ছে সেটা তোমার ওই মড দিয়ে আমরা ডিস্টেন্সটা বের করছি। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে যে মেনলি আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে f(x - f(y), এইটার মডটাকে ক্যালকুলেট করে দেখাতে হবে যে এটা হচ্ছে সাম আলফা ইন্টু মড x - y এর থেকে ছোট। সেই আলফাটা কত নেব যেটা কিনা 1 এর থেকে ছোট হবে। তো এরকম আমাকে আলফা খুঁজতে হবে, তার জন্য এই ক্যালকুলেশনটা আমাদের দরকার। তাহলে এখানে fx মানে কত, x/2 প্লাস 1/x মাইনাস fy মানে y/2 মাইনাস 1/y। এটা হচ্ছে, এটাকে আমরা কি করব, ক্যালকুলেট করব। এক লাইন এখানে করে নিই। তাহলে দেখো এখানে x/2 আর y/2 এইটাকে এক জায়গায় করি, এই দুটোকে এক জায়গায় করি। তাহলে এখানে আমার হাফ x মাইনাস y/2 হয়ে গেল। আর এখানে xy কমন চলে আসবে, নিচে xy আর উপরে থাকবে y মাইনাস x। এই হলো ব্যাপার। সরি, এটা হচ্ছে মড। ঠিক। তো এবার এটাকে দেখো, এখান থেকে আমি কি করতে পারি, x মাইনাস ওয়াই এর মডটা কমন নিয়ে নিতে পারি। তাহলে ওটাকে যদি আমি কমন নিয়ে নিই আর একটা হাফও কমন নিয়ে নিতে পারি, তাহলে জিনিসটা কি দাঁড়াবে দেখো, হাফ মড x মাইনাস ওয়াইকে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে যেটা পড়ে থাকবে এটা হয়ে যাবে 1 মাইনাস দেখো এখানে আসবে, দেখো এখান থেকে এটা চলে আসলো 1, এখান থেকে যেহেতু আমি x মাইনাস ওয়াই কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে এখানে মাইনাস 1/xy, না উপরে থাকবে একটা 2, তাহলে 2/xy থাকবে। এইরকম জিনিসটা হবে, ঠিক আছে? তো এবার আমাকে কি দেখাতে হবে, যে আমি যদি দেখাতে পারি যে এই জিনিসটা, এই পুরো জিনিসটা যদি দেখাতে পারি যে লেস দ্যান 1 হচ্ছে, তাহলেই আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। ঠিক। তো এটা আমরা কিভাবে দেখাবো, দেখো আমাদের দেওয়া আছে কি, যে xy বিলংস টু 1 টু ইনফিনিটি। তার মানে দুটোই কিন্তু 1 এর চেয়ে বড়, তার মানে xও গ্রেটার দেন 1, ওয়াইও গ্রেটার দেন 1। তার মানে কি, দুটো গুণ করলে গ্রেটার দেন ইকুয়ালস টু 1ই পাবো। তার মানে যদি আমি উল্টোটা করি, 1/xyটা যদি করি, দিস ইজ লেস দেন ইকুয়ালস টু 1 হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এইবার ওইটা সম্পর্কে আমি কি বলতে পারি, তাহলে এখানে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে যেটা পাচ্ছি যে 2/xy লেস দেন ইকুয়ালস টু 2। ঠিক। তার মানে আমি যদি এখানে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে -2/xy গ্রেটার দেন ইকুয়ালস টু -2। এবার দুদিকে 1 যোগ করে দেবো, তাহলে এখানে
তাহলে আমি জিনিসটা কি পাচ্ছি দেখো, 1 minus 2 by xy is greater than equals to minus 1. আর এটা বেসিক্যালি -1-এর চেয়ে বড় হবে। আর দেখো যেহেতু এটা একটা পজিটিভ কোয়ান্টিটি তুমি বিয়োগ করছো, তো এটা লেস দেন ইকুয়ালস টু 1ই থেকে যাবে। ঠিক আছে, -1-এর থেকে বড় কিন্তু গ্রেটার লেস দেন ইকুয়ালস টু 1ই থাকবে। তাহলে আমি এখান থেকে বলতে পারছি যে 1 minus 2 by xy is less than equals to 1। কিন্তু দেখো এটা কখনো 0 হবে না, তাই না? এটা কখনোই 0 হবে না, যার ফলে এটা স্ট্রিক্টলি লেস দেন 1। তো সেক্ষেত্রে এটা, আচ্ছা এটা হ্যাঁ দরকার নেই, এখানে যেহেতু একটা হাফ আছে অলরেডি, তার মানে এই দুটো মিলিয়ে আমি ওটা আলফা করে দিতে পারি যে দিস ইজ লেস দেন ইকুয়ালস টু হাফ। তার মানে আই ক্যান চুজ আলফা ইকুয়ালস টু হাফ, দেয়ারফর দিস ইজ এ কন্ট্রাকশন। তাহলে এর একটা ফিক্সড পয়েন্ট থাকবে। তাহলে ফিক্সড পয়েন্ট আমরা কীভাবে বের করব? ফিক্সড পয়েন্টটা বের করার পদ্ধতি হবে দেখো x/2 + 1/x। দেখো ফিক্সড পয়েন্ট মানে কি, এফ এক্সের ভ্যালুটা এক্সই হবে, তার মানে এটা এক্স হয়ে যাবে। তাহলে এটাকে আমি সমাধান করব, সলভ করলে এক্সের ভ্যালু পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু এটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে x - x/2 ইকুয়ালস টু 1/x। তার মানে কি x/2 ইকুয়ালস টু 1/x। দেখো সলভ করলে x সমান √2, x² সমান 2, তাহলে x সমান √2 হয়ে যাচ্ছে। তাহলে আমি একটা সলিউশন পেয়ে গেলাম, x সমান √2 পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এটা একটা ইউনিক ফিক্সড পয়েন্ট। আশা করি ব্যাপারটা বোঝা গেল। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি গেল না? ঠিক আছে, এবার নেক্সটটা দেখো। নেক্সট কি বলছে, এক্সাম্পল 343। এটা কি বলছে দেখো, ধরো একটা ফাংশন আছে ক্লোজড এবি থেকে ক্লোজড এবিতে ডিফাইন্ড। ঠিক, তো অবভিয়াসলি ক্লোজড এবি হচ্ছে তোমার কমপ্লিট মেট্রিক স্পেস। ঠিক, এবং অ্যান্ড সাচ দ্যাট, এবং এই যে ফাংশনটা সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবল ফাংশন, সাচ দ্যাট দ্য ডিফারেন্স, যে ডেরিভেটিভ যেটা হচ্ছে সেটা অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু সাম আলফা। ঠিক আছে, ডেরিভেটিভটা একটা আলফার থেকে ছোট হচ্ছে, যেটা কিনা 1-এর থেকে ছোট। দেন এফ ইজ কন্ট্রাকশন। তাহলে তুমি দেখাতে পারবে যে এফটা একটা কন্ট্রাকশন হবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া তোমাদেরকে মনে রাখা উচিত, যে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভের মডুলাস যদি লেস দেন ইকুয়ালস টু 1 হয়, তাহলে সেটা একটা কন্ট্রাকশন হবে। ঠিক আছে, এই সেম ক্রাইটেরিয়া দিয়ে আমরা এটাও প্রমাণ করেছিলাম, যদি তোমাদের মনে থাকে, যে ইউনিফর্মলি কন্টিনিউয়াসের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছিল, তাই না? ওখানে কিন্তু এই আলফার ভ্যালুটা লেস দেন 1টা দরকার ছিল না, এখানে আলাদা করে লেস দেন 1টা দরকার হচ্ছে। মনে করার চেষ্টা করো যে যদি ডেরিভেটিভটা বাউন্ডেড হয় তাহলেই সেটা কি হয়, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। বেসিক্যালি ওটা লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করে, সেখান থেকে আমরা ইউনিফর্মলি কন্টিনিউয়াসটা পেয়েছিলাম। এখানে এক্সট্রা ইনফরমেশন আছে কি, যে আলফাটার ভ্যালু লেস দেন 1, মানে আরও ছোট হয়ে যাচ্ছে, যার ফলে এটা কি হয়ে যাচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে। তার মানে এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াসও হবে, লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করবে, এবং কন্ট্রাকশন হবে। এই তিনটে জিনিস স্যাটিসফাই করছে। তো এটা খুবই সহজ, এফ এক্স মাইনাস এফ ওয়াই। দেখো এই জিনিসটা দেখো, তুমি এটাকে কি লিখতে পারি,
ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম যদি তোমাদের মনে থাকে, এটাকে আমরা লিখতে পারি এফ ড্যাশ সাম যাই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার মড বাই, এটা স্যার নিচে হয়তো x মাইনাস ওয়াইটা ওই মানে এই পাশে করে দিই। হ্যাঁ হ্যাঁ এইটাকে নিচে হতো, ওইটাকে আমি এদিকে নিয়ে চলে এসেছি, এটাও লেখা যায়। তাহলে দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু এফ ড্যাশ যাই ইন্টু মড। দেখো এইবার আমি এখানে কি করতে পারি, এইটা তো লেস দ্যান ইকুয়ালস টু আলফা, তাহলে আমি এখানে আলফা এক্স মাইনাস ওয়াই করে দিতে পারি। তাহলে দেখো আমার এই কন্ডিশনটাই তো দরকার ছিল কন্ট্রাকশনের, তাহলে এটা একটা কন্ট্রাকশন হয়ে যাচ্ছে। সো এফ ইজ আ কন্ট্রাকশন। ঠিক আছে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আমাদেরকে মনে রাখতে হবে। তো এখানে যেটা মনে রাখার উচিত যে ডেরিভেটিভটা লেস দেন 1 হচ্ছে, মানে আলফার ভ্যালুটা লেস দেন 1 হচ্ছে। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কমপ্লিশন অফ এ মেট্রিক স্পেস বলতে কি বুঝি। কমপ্লিশন অফ এ মেট্রিক স্পেস, দেখো এইটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা দেখেছি যে কোনো মেট্রিক স্পেসের ক্ষেত্রে আমরা বলছি তো কমপ্লিট মেট্রিক স্পেস, নট কমপ্লিট মেট্রিক স্পেস, তার মানে মেট্রিক স্পেস কমপ্লিট হতেও পারে আবার নাও পারে। ক্লোজড মেট্রিক স্পেস অলওয়েজ কমপ্লিট হয়, এটা আমরা দেখেছি। তো যদি কোনো একটা মেট্রিক স্পেস যদি কমপ্লিট না হয় তাহলে আমরা কি করতে পারি। উদাহরণ হিসাবে আমরা জানি যে ওপেন 0 1 কমপ্লিট নয়, নট কমপ্লিট। কমপ্লিট মানে কি, যে এভরি কচি সিকোয়েন্স উইল কনভার্জ, তখন আমরা সেটাকে কমপ্লিট বলি। তো এইখানের মধ্যে 1/n এর যে সিকোয়েন্সটা সেটা কচি হচ্ছে কিন্তু কনভার্জ করছে না, এটা কনভার্জ করতে চাইছে 0-তে, কিন্তু 0 তো এখানে নেই, যার ফলে এটা কনভার্জ করছে না। ঠিক আছে, তো কচি সিকোয়েন্স হওয়া সত্ত্বেও এটা কনভার্জ করছে না এই স্পেসে, অন্য কোথাও কনভার্জ করছে কিন্তু এই স্পেসে তো করছে না। তো উপায়টা কি, উপায়টা হচ্ছে আমি এই সেটটাকে একটা বড় সেটের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, যে বড় সেটটা যেটা কমপ্লিট হবে। তো ওই বড় সেটটাকে আমরা কি বলবো, কমপ্লিশন বলবো। বুঝতে পেরেছো? তো এই জিনিসটা আমরা আজকে দেখব। তো কমপ্লিশন কাকে বলে, প্রথম কথা আমরা এটা শিখব যে লেট এক্স কমা ডি বি এ নট কমপ্লিট মেট্রিক স্পেস। ধরেই নিলাম যে এটা কমপ্লিট নয়, দেন there exists a complete metric space। তাহলে একটা কমপ্লিট মেট্রিক স্পেস পাবো যেটাকে আমরা নাম দিচ্ছি এক্স স্টার ডি স্টার। এক্স স্টার ডি স্টার, জাস্ট স্টারটা এমনি জাস্ট আলাদা করার জন্য নাম দিলাম। তাহলে এটা একটা কমপ্লিট মেট্রিক স্পেস এক্স স্টারটা, such that এক্সটা কি আমি ভাবতে পারি এক্স স্টারের সাবসেট হিসাবে ভাবতে পারছি, এক্সটাকে এক্স স্টারের সাবসেট বা সাবস্পেস হিসাবে ভাবতে পারি, যে এক্সটা হচ্ছে এক্স স্টারের সাবস্পেস, এবং কি এক্সটা এক্স ইজ ডেন্স ইন এক্স স্টার। ঠিক, যেমন উদাহরণ হিসাবে যদি দেখো ওপেন 0 1 কমপ্লিট নয়, কিন্তু এটা ক্লোজ 0 1 এর মধ্যে ঢুকে আছে, এবং ক্লোজ 0 1টা হচ্ছে কি কমপ্লিট। ঠিক, এবং এটাও আমরা জানি যে ক্লোজ 0 1টার ক্লোজার যদি নিই কি পাবো, এটা পাবো। তার মানে এটা কি, তার মানে আমি এটা বলতে পারি না যে ওপেন 0 1 ইজ ডেন্স ইন ক্লোজ 0 1। মনে পড়ে ডেন্স কাকে বলে,
এক্স এক্সটা যদি একটা স্পেস হয় আর তার একটা যদি সাবস্পেস হয় ডি, এবং যদি ডি ক্লোজারটা এক্স হয়ে যায়, তাহলে আমরা ডিকে কি বলি? ডি ইজ ডেন্স ইন এক্স, এটাই তো বলি। তাহলে এখানে দেখো এটার ক্লোজারটা এই স্পেসটা হয়ে যাচ্ছে, তার মানে এইটাতে ডেন্স। ঠিক আছে, তো তার মানে কি? তার মানে এই 0 1-এর কমপ্লিশন যদি বলি তাহলে এটা হবে ক্লোজ 0 1। ওপেন 0 1-এর ক্লোজার এই কমপ্লিশন কি? ক্লোজ 0 1। বুঝতে পেরেছো? এই হচ্ছে কনসেপ্ট। তো প্রত্যেকটা যে কোনো মেট্রিক স্পেস তুমি যদি দিয়ে শুরু করো তার একটা কমপ্লিশন থাকবে। ঠিক আছে, মানে তুমি অন্য একটা মেট্রিক স্পেসে ঢোকাতে পারবে যেটা কিনা কমপ্লিট হবে এবং ওই স্পেসে ওটা ডেন্স হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু দেখো আমরা প্রথমে যখন কিউ ছিল সেট অফ রেশনাল নাম্বারস, তো কিউটা তো নিজে একটা মেট্রিক স্পেস, হ্যাঁ নিজে একটা মেট্রিক স্পেস, কিন্তু কিউ ইজ নট কমপ্লিট। এটা আমরা দেখেছি যে কিউটা কিন্তু কমপ্লিট নয়। যেমন ধরো 1 + 1/n হোল টু দি পাওয়ার n, এটা কোথায় কনভার্জ করে? ইতে। ইটা কিন্তু ডাজ নট বিলংস টু কিউ। এবং এই যে নাম্বারগুলো, হ্যাঁ যে কোনো নাম্বার তুমি যদি n এর ভ্যালু বসাও তো প্রত্যেকটা নাম্বারই তো কী হবে? রেশনাল হবে না? যেমন 1 + 1/1 হোল টু দি পাওয়ার 1, এটা একটা, তার মানে 2 টু দি পাওয়ার 1, দিস ইজ বিলংস টু কিউ। 1 + 1/2 হোল টু দি পাওয়ার 2, তার মানে এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে তোমার 3/2, মানে উপরে 3 স্কোয়ার নিচে 2 স্কোয়ার, তার মানে কত হয়ে যাচ্ছে? 9/4, সেটাও কিউ এর এলিমেন্ট। তার এইভাবে দেখতে গেলে প্রত্যেকটাই কিন্তু একটা কিউ এর এলিমেন্ট। তার মানে এটা একটা সিকোয়েন্স ইন কিউ, কিন্তু কনভার্জ কোথায় করছে? কিউ এর বাইরে করছে। হ্যাঁ, তার মানে এটা কিন্তু কিউ এ কনভার্জ করছে না, কিউতে কিন্তু কনভার্জ করছে না, তার মানে এটা কিউটা কমপ্লিট নয়। কোথাও একটা কনভার্জ করছে মানে কি? কচি না, এটা কিন্তু কচি, কিন্তু কিউতে কনভার্জ করছে না, তার মানে কিউটা কমপ্লিট নয়। তো কিউটা যদি কমপ্লিট না হয় তাহলে কিউ এর একটা কি থাকবে? কমপ্লিশন থাকবে। তো কিউ এর কমপ্লিশন কত? যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য কমপ্লিশন অফ কিউ? আর মাইনাস কিউ স্যার। আর মাইনাস কিউ কেন বলছো? তাহলে আর অবভিয়াসলি আর, অ্যান্সার ইজ আর। কারণ কি? কিউ এর ক্লোজার নিলে কি পাবো? আমি আরই তো পাবো, তাই না? তুমি যদি আর মাইনাস কিউ নাও তাহলে তো কিউটা তো সাবসেটই হলো না। দেখো এখানে আমি কি লিখেছি যে এক্সটা নিজে কিন্তু এক্সটার সাবসেট হতে হবে, এবং ক্লোজার নিলে ওইটা পেয়ে যাব, বড়টা পেয়ে যাব, যার মানে ডেন্স। সেই জন্যই কিউ এর ক্লোজার কি হবে বা কিউ এর কমপ্লিশন কি হবে? আর হবে। কেউ কি জয়েন করলে এখন? একটা আওয়াজ পেলাম তো ওই জন্য। আচ্ছা যাই হোক, তাহলে কিউ এর ক্লোজার কমপ্লিশন হয়ে গেল আমার আর। একই রকমভাবে আর মাইনাস কিউ, যেটাকে আমরা বলছি ইরেশনাল সেট, তারও কমপ্লিশন কি হবে? তারও কমপ্লিশন মানে স্টার দিয়ে যদি আমি কমপ্লিশনটাকে বোঝাই, এটাও কিন্তু আর হবে। ঠিক না? মানে ইরেশনালের সেটটাকেও কিন্তু আমরা কি বলবো? ওটাও একটা কমপ্লিশন আরই হবে। ঠিক, আর সেটটা যদি নিজেই যদি কমপ্লিট থাকে তাহলে তার কমপ্লিশন সেম ওটাই হবে। যদি অলরেডি তুমি কমপ্লিট মেট্রিক স্পেস দিয়ে শুরু করো তাহলে তার কমপ্লিশন নেওয়ার কোনো মানে হয় না, অলরেডি তো ওটা কমপ্লিট।
আর কত কমপ্লিট করবে, ঠিক না? তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে এই এক্সট্রা স্পেসটা, বড় স্পেসটা তৈরি করব। কিভাবে বড় স্পেসটাকে আমরা তৈরি করব, সেটাই হচ্ছে আমাদের মেন এখানে থিওরেম যেটা আছে, থিওরেম 3, 4, 5 কি বলছে যে every metric space has a completion, ঠিক আছে? তার মানে কি, যদি মেট্রিক স্পেসটা নিজেই কমপ্লিট থাকে তাহলে তার কমপ্লিশন ওটা নিজেই হবে, আর যদি কমপ্লিট না হয় তাহলে তার একটা অন্য একটা বড় একটা কমপ্লিট মানে সুপারসেট থাকবে যার মধ্যে ওটা ডেন্স হবে, তার মানে কমপ্লিশন থাকবে। তো যে কোনো মেট্রিক স্পেসের জন্যই তুমি কমপ্লিশন পাবেই। এটার প্রুফ কিভাবে করে, আর এখানে আরেকটা জিনিস বলা ভালো, এই যে আমরা বলছি না এটা সাবসেট, এটা সাবসেটের আবার একটা ধরনও আছে, মানে মানে তুমি হয়তো ডাইরেক্ট সাবসেট নাও হতে পারে, তো সেক্ষেত্রে তোমাকে একটা ইমবেডিং টাইপের একটা কনসেপ্ট দরকার হবে। মানে এক্স এর একটা কপি ওখানে এক্স স্টারের মধ্যে ঢুকে থাকবে, মানে এক্স এর মতো দেখতে হুবহু একটা সেম জিনিস এক্স স্টারের মধ্যে থাকবে, তো যেটাকে আমরা এক্স এর সঙ্গে আইডেন্টিফাই করছি, ঠিক আছে? মানে এক্স হয়তো নিজে নেই, কিন্তু এক্স এর মতো একটা জিনিস ওখানে থাকবে, যেটাকে আমরা এক্স হিসাবে চিহ্নিত করব আর কি। তো যাই হোক, ধরলাম আমরা তাহলে এক্স একটা মেট্রিক স্পেস দিয়ে শুরু করলাম, মেট্রিক স্পেস দিয়ে আমরা কি করলাম, শুরু করলাম, আর একটা নতুন একটা সেট আমরা তৈরি করব। সেটা কি করব, সেটা আমরা করব যে সেট অফ অল কচি সিকোয়েন্স আমরা একটা নিয়ে নেব, ঠিক আছে? তার মানে যদি এটা এটা যদি কমপ্লিট হয় তাহলে তো আর কিছু করার নেই, আর যদি নট কমপ্লিট হয় তখন আমরা এই জিনিসটা করব, ঠিক আছে? তো আমরা কি করব, একটা নতুন একটা সেট তৈরি করব। সেই সেটটার নাম কি দেবো, সেটটার নাম দিচ্ছি এক্স স্টারই নাম দিচ্ছি। তো এক্স স্টারটা কি, এক্স স্টার হচ্ছে, আচ্ছা এইভাবে না লিখে আমি লিখছি সেট অফ অল কচি সিকোয়েন্সেস ইন এক্স, মানে এক্স এর থেকে যতগুলো কচি সিকোয়েন্স তুমি তৈরি করতে পারো সেই সমস্ত কচি সিকোয়েন্সের সেটটাকে আমি এক্স স্টার নাম দিচ্ছি, ঠিক আছে? তাহলে এক্স স্টার আমি নাম দিচ্ছি। এবার এর মধ্যে অনেকগুলো কচি সিকোয়েন্স আছে, আচ্ছা দাঁড়াও, এইটাকে আমার এক্স স্টার নাম দেওয়াটা ঠিক নয়, এটাকে আমি ওয়াই নাম দিচ্ছি, পরে আমাকে চেঞ্জ করতে হবে, ওয়াই নাম দিলাম। তাহলে ওয়াইটা কি হলো, ওয়াইটা হচ্ছে সেটা বল কচি সিকোয়েন্সেস, ঠিক আছে? এইবার দেখো, দুটো কচি সিকোয়েন্স কি হতে পারে, ওদের ডিফারেন্সটা জিরোতে কনভার্ট করতে পারে আবার নাও করতে পারে, ঠিক আছে? তো যাদের ডিফারেন্সগুলো জিরোতে কনভার্ট করবে তাদেরকে আমরা সেম হিসাবে ভাববো, ঠিক আছে? ক্লাস, কনসেপ্ট অফ ক্লাস যদি তোমাদের জানা থাকে, দেখো তো আমরা কি করছি, এই একটা রিলেশন ডিফাইন করব অন ওয়াই, we define a relation on y, ঠিক আছে? কিভাবে ডিফাইন করব, রিলেশনটা চিহ্ন দিচ্ছি এই রকম চিহ্ন, ঠিক আছে? এটা একটা রিলেশনের চিহ্ন। তাহলে ধরো যে কোনো দুটো সিকোয়েন্স নিচ্ছি xn আর yn, এই দুটো রিলেটেড হবে ইফ অ্যান্ড অনলি ইফ xn মাইনাস yn গোজ টু 0। আচ্ছা, বাই দ্য ওয়ে
জিরো জিনিসটা কি? জিরো বলে তো কোনো জিনিস নেই, নাও থাকতে পারে। এক্স এন মাইনাস ওয়াই এন, এইটার তো কোনো মানে হয় না। দাঁড়াও, এইটার তো কোনো মানে হয় না, কারণ এক্সটা তো যে কোনো একটা মেট্রিক স্পেস। আমি কি দুটো নাম্বারকে বিয়োগ করতে পারবো? নাও তো পারি। ওটা যদি রিয়েল না হয় তাহলে আমি কি করে বিয়োগ করব? রিয়েল বা কমপ্লেক্স না হয়। হ্যাঁ, এক্সের মধ্যে তো হাতি, ব্যাঙ, ঘোড়াও থাকতে পারে, আমি সেক্ষেত্রে বিয়োগ করতে পারবো না কিন্তু। ঠিক আছে? তো এই এক্স এন মাইনাস ওয়াই এন ব্যাপারটা কিন্তু এখানে মানাবে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা ওদের ডিস্টেন্স বের করতে, এদের তো ডিস্টেন্স আছে, তাহলে আমরা বলতে পারি যে ডি অফ এক্স এন ওয়াই এন, এই ডিস্টেন্সটা আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে, এটা কিন্তু মিনিংফুল। ঠিক আছে, এক্স এন মাইনাস ওয়াই এনটা মিনিংফুল নয়, কিন্তু ডি অফ এক্স এন কমা ওয়াই এন গোস টু জিরো। তো এরা যদি জিরোতে যায়, দুটো কচি সিকোয়েন্স যদি জিরোতে যায়, হ্যাঁ, তাহলে মানে ওদের ডিস্টেন্সটা যদি জিরোতে যায়, তাহলে আমরা বলবো এক্স এন আর ওয়াই এনটা কি, মানে রিলেটেড। এবার একটা ছোট্ট কাজ তুমি করতে পারো তোমরা, যে দিস রিলেশন অন ওয়াই ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স কেন? ইকুইভ্যালেন্স রিলেশন মানে কি? তিনটে জিনিস হলে ইকুইভ্যালেন্স রিলেশন হয়। কি কি? একটা হচ্ছে রিফ্লেক্সিভ, একটা হচ্ছে সিমেট্রিক, আর একটা হচ্ছে ট্রানজিটিভ। এই তিনটে একসঙ্গে হলে ইকুইভ্যালেন্স হয়। দেখো, এন্টি সিমেট্রিক হলে ইয়া হয় আপনার ওই পার্সিয়াল হয়। কারেক্ট কারেক্ট, ভালোই মনে রেখেছো। তাহলে দেখো, রিফ্লেক্সিভ দেখাতে গেলে আমাদের কি দেখাতে হয়? যে এ আর এ রিলেটেড থাকে। তাহলে দেখো, দুটোই যদি আমি এক্সএন আর এক্সএন করে দিই, তাহলে তো সেক্ষেত্রে ডিস্টেন্সটা অলওয়েজ জিরো, তাহলে তো কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে যাচ্ছে জিরো। হ্যাঁ, ডি অফ এক্সএন এক্সএন জিরো, তাহলে ওটা রিফ্লেক্সিভ হয়ে গেল। আর সিমেট্রিক তো অবভিয়াসলি এক্সএন কমা ওয়াইএন এর ডিস্টেন্স যদি জিরোতে যায়, তাহলে ওয়াইএন কমা এক্সএন এর ডিস্টেন্স জিরোতে যাবে। ঠিক। আর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে তুমি প্রমাণ করতে পারবে যে এটা ট্রানজিটিভ রিলেশন হবে। এক্সএন ওয়াইএন যদি জিরোতে যায় আর ওয়াইএন জেডএন যদি জিরোতে যায়, তাহলে এক্সএন আর জেডএনটাও জিরোতেই যাবে, ডিউ টু ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি বা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে। ঠিক আছে? তো এবার এবার দেখো, ইকুইভ্যালেন্স রিলেশন জিনিসটা করেটা কি? যদি তোমাদের মনে থাকে বলো তো, বলতে পারবে ইকুইভ্যালেন্স রিলেশন তাহলে আমাদের লাভ কি হবে? কোনো একটা সেটের উপরে যদি একটা ইকুইভ্যালেন্স রিলেশন দেওয়া থাকে, আমি কি করতে পারি ওখান থেকে, যদি মনে থাকে? জানা আছে? হ্যাঁ কি না বলো খালি। কি স্যার? ইকুইভ্যালেন্স রিলেশন থাকলে আমি সেটটাকে পার্টিশন করতে পারি। হ্যাঁ, সো উই ক্যান, মানে স্যার পার্টিশন করা যাবে নাকি? হ্যাঁ, উই ক্যান পার্টিশন ওয়াই। হ্যাঁ, পার্টিশন ব্যাপারটা বোঝো তো? এরকম এরকম করে পার্টিশন করে দেওয়া আর কি। ঠিক আছে? পার্টিশন মানে কি? কয়েকটা সাবসেটে আমি জিনিসটাকে ভেঙে ফেললাম, এমনভাবে সাবসেটে ভাঙলাম যে একটার সঙ্গে আরেকটা কি ওর ওভারল্যাপ করবে না, কোনো ইন্টারসেকশন থাকবে না, কিন্তু ইউনিয়ন করলে মানে পুরোটা পাবো। বুঝতে পেরেছো? কি ব্যাপারটা বোঝা গেল কি গেল না? আরেকবার তো রিপিট করব কথাটা। এই যে ধরো ধরো এইটা হচ্ছে আমার ওয়াই সেট, আর এইটা হচ্ছে A1, A2, A3, A4, A5, A6। তাহলে আমি এটা বলতে পারি y ইকুয়ালস টু A1 ইউনিয়ন A2, এইভাবে ডট ডট করে সব কটা ইউনিয়ন করলে পুরো ওয়াইটা পাচ্ছি। এবং দেখো, যে কোনো AI ইন্টারসেকশন AJ ইজ এমটি, কারো সঙ্গে কারো ওভারল্যাপিং আছে? মানে A5 আর A4 এর মধ্যে দেখো কোনো মিল মানে ইন্টারসেকশন আছে কিছু? ইন্টারসেকশন হলে তো এরকম হতো না, এরকম থাকতো, তো এরকম তো কিছু নেই। দেখো,
মানে স্যার এইটা এই ইকুইভ্যালেন্স রিলেশনে কোনো ইন্টারসেকশন থাকবে না, আর ওদের যে টোটালটা ইউনিয়ন গুলা ওই সেটটা হবে। না দেখো এইটা দেখে তুমি কোনো এর মধ্যে কোনো ইকুইভ্যালেন্স রিলেশন আমি এখনো অ্যাপ্লাই করিনি। আমি দেখাবো যে ইকুইভ্যালেন্স রিলেশনটা কিভাবে ব্যবহার করে আমি এই পার্টিশনটা তৈরি করছি, বুঝতে পেরেছো? তো সেইটা আমি তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো জিনিসটা কি করা হয় যে যে কোনো তুমি একটা যদি পয়েন্ট নাও সেটের মধ্যে ওয়াইয়ের মধ্যে, ধরো এখানে একটা পয়েন্ট নিচ্ছ, তো এই পয়েন্টের সঙ্গে যারা যারা রিলেটেড সবাই কিন্তু A5 এর মধ্যে থাকবে, ঠিক আছে? এখানকার পয়েন্টের সঙ্গে যারা যারা রিলেটেড তারা A4 এ থাকবে, ঠিক আছে? তো ওইভাবে কি করা হয়, ক্লাস তৈরি করা হচ্ছে। তোমাকে একটা আমি অন্য উদাহরণ দিয়ে জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে? কনসিডার অন্য একটা এক্সাম্পল নাও, জেড। এটা তো তোমাদের কাছে পরিচিত জিনিস, ঠিক কি না? জেড মানে কি, সেট অফ অল ইন্টিজার্স, সেট অফ অল ইন্টিজার্স, ঠিক আছে? আমি দুটো নাম্বার, দুটো ইন্টিজারকে রিলেটেড বলবো ইফ অ্যান্ড অনলি ইফ 5 ডিভাইডস a মাইনাস বি। যদি এদের বিয়োগফলটা 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি বলবো তারা রিলেটেড। যেমন এক্সাম্পল হিসাবে দেখো 2,7, 2 আর 7 রিলেটেড, হ্যাঁ? বা এইভাবে ভাবতে পারো, ইন আদার ওয়ার্ডস, when a and b are divided by 5 they give same remainder, ওকে? মানে এই দেখো 2কে আর 7কে দুটোকেই তুমি যদি 5 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত পাবে? 2 ক্ষেত্রেই 2 পাবে। 7কে ভাগ করো 2 পাচ্ছ, 2কে ভাগ করো 2 পাচ্ছ। যেমন বলতে পারি আমি তোমার 19 আর এদিকে হচ্ছে 9, দুটোকেই তুমি যদি 5 দিয়ে ভাগ করো কত ভাগশেষ পাবে? 4 পাবে। দেখো এখানেও 4 পাবে, এখানেও 4 পাবে। তাহলে এরা কি হচ্ছে, রিলেটেড হচ্ছে, বুঝতে পেরেছো? তো দেখো এই যে রিলেশনটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে, এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন হবে, আমি যদি এটাকে জেড ভাবি, তাহলে দেখো এই জেড এর জন্য যদি ধরো এখানে তুমি 1 নিচ্ছ, 1 এর সঙ্গে কোন কোন নাম্বার রিলেটেড আছে দেখো, মানে কোন কোন নাম্বারকে তুমি যদি 5 দিয়ে ভাগ করো 1 ভাগশেষ থাকবে, এরকম নাম্বার কে কে আছে? একের সঙ্গে কারা কারা রিলেটেড, একের সঙ্গে কারা কারা রিলেটেড পারবে বলতে? একের সঙ্গে কারা কারা রিলেটেড, রিলেশনটা বুঝেছো কি? হ্যাঁ 5 দিয়ে ভাগ করে স্যার 1 ভাগশেষ থাকবে। হ্যাঁ এক্স্যাক্টলি, 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। তাহলে এরকম কারা কারা আছে? 1 6, 1 আছে, 6 আছে, আর কি আছে? 11 আছে, 11 আছে। তাহলে দেখো এটা একটা এপি সিরিজ পাচ্ছ, 5 যোগ করে করে যাও 16, 21, আবার 5 যোগ করলে 26, বুঝতে পারছো? এরকম যতগুলো আছে, এবং এদের নেগেটিভগুলোও নিতে পারবো আমি। তো নেগেটিভগুলো যেমন ধরো 5 বিয়োগ করলে কত হবে? -4, 5 বিয়োগ করলে -9, -14, বুঝতে পেরেছো এগুলো? তাহলে এই যে পুরো যে সেটটা পাচ্ছ তুমি, ঠিক এইটাই হচ্ছে তোমার একটা হচ্ছে সেট। তাহলে এর মধ্যে কে থাকবে? এটাকে আমি নাম দিচ্ছি A1। A1 মানে কি, যে যা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। একই রকমভাবে 2 এর জন্য তুমি যদি দেখো তাহলে কে কে থাকবে, দেখো A2 এর মধ্যে কে কে থাকবে? হ্যাঁ 2 থাকবে, 2 5 7 থাকবে, 7 আর 5 12 থাকবে, এগুলো।
এবং এদের নেগেটিভগুলো থাকবে, মানে 2 থেকে 5 -3 -8 এইভাবে, এইরকম। বুঝতে পেরেছো? তাহলে একই রকমভাবে এরকম করে আমি পাঁচটা জিনিস পাবো। 3 থাকবে ভাগশেষ, আর কি থাকতে পারে, 4 থাকতে পারে, 4 ভাগশেষ হতে পারে, অথবা ভাগশেষ 0 তো হতে পারে। হ্যাঁ, তার মানে 5-এর যেগুলো মাল্টিপল সবগুলো এইখানে চলে আসবে, 0 +-5 +-10 এইগুলো চলে আসবে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তুমি দেখো 5 ভাগে তুমি জেডটাকে ভাগ করতে পারছো। ঠিক আছে? তো এটা দেখো একটা ইকুইভ্যালেন্স রিলেশন থেকেই তো জিনিসটা আসলো না? একই রকম ভাবে এখানেও তুমি একটা ইকুইভ্যালেন্স রিলেশনের মাধ্যমে ওয়াইটাকে কি করতে পারো, পার্টিশন করতে পারো। মানে যে কোনো একটা এলিমেন্ট ফিক্সড করে দাও, ওর সঙ্গে যারা যারা রিলেটেড তারা একটা মানে একটা সাবসেটের মধ্যে থেকে গেল। এবার তুমি ওই সাবসেটের বাইরে যদি অন্য কোনো এলিমেন্ট থাকে তাকে ঘিরে এবার তার সঙ্গে যারা যারা রিলেটেড তারা একটা আলাদা একটা দল তৈরি করলো। কি জিনিসটা বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইভাবে কি হচ্ছে, পার্টিশন তৈরি করছে। এবার পার্টিশন যদি দেওয়া থাকে তুমি সেখান থেকে ইকুইভ্যালেন্স রিলেশনটাও তৈরি করতে পারো। হ্যাঁ, যে তারা যদি সেম ব্লকে থাকে বা সেম দলে থাকে তাহলে তারা রিলেটেড হবে, আর যদি আলাদা আলাদা ব্লকে থাকে তাহলে রিলেটেড হবে না। সিম্পল। সে দুটো এর মধ্যে তো অনেকগুলো এর A5 এর মধ্যে তো অনেকগুলো এলিমেন্ট আছে না? এলিমেন্ট এখানে এলিমেন্ট কারা, এলিমেন্ট নিজে এক একটা একটা কচি সিকোয়েন্স। ঠিক আছে? কারণ ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে সেট অফ অল কচি সিকোয়েন্সেস। তাহলে A5 এর মধ্যে অনেকগুলো কচি সিকোয়েন্স আছে, A1 এর মধ্যেও আছে, A6 এর মধ্যেও আছে। তাহলে দুটো কচি সিকোয়েন্স যদি একটাই সাব গ্রুপের মধ্যে থাকে তাহলে তারা রিলেটেড হবে, যদি আলাদা আলাদা গ্রুপে থাকে তাহলে তারা রিলেটেড হবে না। এইভাবে তুমি রিলেশনটা ডিফাইন করতে পারবে এবং যেটা দেখাতে পারবে ওটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। বোঝা গেল কি গেল না? তো এটা একটা ফান্ডামেন্টাল জিনিস। ঠিক আছে, যে ইকুইভ্যালেন্স রিলেশন থাকলে আমি পার্টিশন তৈরি করতে পারবো, আর পার্টিশন থাকলে আমি ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি করতে পারবো। তো দুটো ব্যাপারটা সেম জিনিস। ঠিক আছে? তো তোমাকে যদি একটা সেট দিয়ে বলে যে ওই সেটের কটা পার্টিশন তুমি তৈরি করতে পারবে, তাহলে কটা পার্টিশন তৈরি করা আর কতগুলো ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি করা সেম জিনিস, সেম অ্যান্সার হবে। তো তাহলে এই জিনিসটা আমরা বোঝানোর জন্য ব্যবহার করলাম। তাহলে আমরা কি পেলাম, ওয়াই এর মধ্যে একটা পার্টিশন পেলাম। ঠিক আছে? তাহলে নাও এক্স স্টারটা আমি ডিফাইন করছি ওয়াই, এটার মানেটা কি, এটার মানে হচ্ছে যে সেট অফ অল ক্লাসেস। ক্লাস কাদেরকে বলছি, যেমন A1 হচ্ছে একটা ক্লাস। হ্যাঁ, মানে এই যে আমি এই যে ব্লকগুলো পেলাম A1 A2 A3 A4 A5 A6, এখানে আমি 6টা ব্লক পেলাম। এই 6টাকে আমি নিজেরা এলিমেন্ট হিসাবে নিয়ে একটা সেট তৈরি করছি। যেমন এখানে এই এক্সাম্পল অনুযায়ী এক্স স্টারটা তাহলে কি হবে, এক্স স্টারটা হবে ওয়াই বাই এটা, মানে হচ্ছে A1টাকে একটা এলিমেন্ট ভাবছি এবার, A2 A3 A4 A5 আর A6। ঠিক আছে? এইটাই হলো, মানে এগুলো হলো এক একটা ক্লাস। এটা কি বলছি, এক একটা ক্লাস বলছি, এটা একটা ক্লাস। তাহলে এখানে টোটাল আমার 6টা ক্লাস হয়েছে, মানে আমি এক্সাম্পল হিসাবে নিয়েছি। 6টার বেশিও হতে পারে, ইনফাইনাইট ক্লাস হতে পারে, আই ডোন্ট নো। হ্যাঁ, সেটা ডিপেন্ড করবে আমার ম্যাট্রিক্স স্পেসটার উপরে। তো সেট অফ অল ক্লাসেস, এটাকে আমি বলছি এক্স স্টার। বুঝতে পেরেছ? এই এক্স স্টারটাকে আমি একটা টোপোলজিক্যাল স্পেস হিসাবে ডিফাইন করব। হ্যাঁ, যেটা কিনা ক্লোজড বা কমপ্লিট মেট্রিক স্পেস হবে। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল? এইবার দেখো, বা তুমি যেটা করতে পারো, তুমি ক্লাসও নিতে পারো, অথবা কি করতে পারো,
এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট চুজ করো, এখান থেকে যে কোনো একটা, হ্যাঁ এখান থেকে যে কোনো একটা, এখান থেকে যে কোনো একটা, প্রত্যেকটা ক্লাস থেকে একটা করে এলিমেন্ট নিয়ে তুমি একটা নতুন সেট তৈরি করছো, যেটাকে তুমি এক্সট্রা নাম দিতে পারছো। ঠিক আছে, তো তুমি ওই পুরো ব্লকটাকে একটা এলিমেন্ট ভাবতে পারো, অথবা সেই ব্লকের একটা এলিমেন্ট নিয়ে, ওই প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে তুমি একটা সেট তৈরি করতে পারো। মানে ব্লকের সবগুলো এলিমেন্ট নেওয়ার দরকার নেই, জাস্ট একটা এলিমেন্ট নাও, ওটাকে আমরা রিপ্রেজেন্টেটিভ বলছি। ঠিক আছে, যেরকম আমাদের পঞ্চায়েত ভোটে কি হয়, প্রত্যেকটা গ্রাম থেকে একটা মেম্বার চুজ করা হয়, তাই না? হ্যাঁ মেম্বার বোঝো তো নাকি? হ্যালো, হুম, তো ওই হ্যাঁ তো ওই মেম্বারগুলোর সেটটাকে আমি বলছি এক্সটার। যখন A5 A1 এগুলো হচ্ছে একটা গ্রাম হিসাবে ভাবো তুমি, যে প্রত্যেকটা গ্রামের মধ্যে কি গ্রামের সমস্ত এলিমেন্ট নিজেরা রিলেটেড। হ্যাঁ, A1 এর সমস্ত এলিমেন্ট নিজেরা রিলেটেড, তার মানে একটার সঙ্গে আর একটার কোনো ডিফারেন্স নেই। বুঝতে পেরেছো? ডিফারেন্স নেই বলেই আমি কি করছি, ওখান থেকে যে কোনো একজনকে নেওয়া মানেই পুরো গ্রামটাকে রিপ্রেজেন্ট করছে, এই হিসাবে তুমি ব্যাপারটা ভাবতে পারো। ঠিক আছে, তো তুমি পুরো গ্রামটাকে একটা এলিমেন্ট ভাবতে পারো, অথবা গ্রামের মেম্বারকে একটা এলিমেন্ট ভাবতে পারো, বা যে কোনো একটা এলিমেন্টকেই তুই, এবার এই মেম্বার কে হতে পারে, গ্রামের যে কোনো লোকই তো মেম্বার হতে পারে না, র্যান্ডম ব্যাপার এটা। মেম্বার তুমি কাকে বানাতে পারো, যে কেউ মেম্বার হওয়ার যোগ্য। ঠিক আছে, তো এবং ডিফারেন্ট মেম্বার তখন ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তারা রিলেটেড হবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এবার আমরা কি করতে পারি, এবার এক্স স্টারের মধ্যে আমি ডি স্টার ডিফাইন করতে পারি, এর মধ্যে আমি একটা মেট্রিক ডিফাইন করতে পারি, ডি স্টার একটা মেট্রিক ডিফাইন করতে পারি। কিভাবে? সিম্পল, ডি স্টার ধরো এক্স এন নিলাম একটা মেম্বার, ওয়াই এন হচ্ছে একটা মেম্বার, দিস ইজ সেম অ্যাজ ডি অফ এক্স এন কমা ওয়াই এন। ডিটা কি, ডিটা জাস্ট দাঁড়াও এখানে ব্যাপার হচ্ছে এখানে লিমিট নিতে হবে। ঠিক আছে, লিমিট নিতে হবে n টেন্ডস টু ইনফিনিটি, কারণ এরা তো আলাদা আলাদা এলিমেন্ট, তো এনটা ভ্যারি করলে তো তোমার ডি গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে না, নাম্বারটা চেঞ্জ হচ্ছে, তো এদের লিমিট যেটা হবে সেইটাকে আমি বলছি ডি স্টার বিটুইন দ্য, এখানে তুমি এইভাবে ভাবতে পারো যে বেসিক্যালি দুটো সিকোয়েন্সের মধ্যে ডিস্টেন্স। ঠিক আছে, তো দুটো সিকোয়েন্সের মধ্যে ডিস্টেন্স কি, তাদের ইন্ডিভিজুয়ালি ডিস্টেন্সের লিমিট। এবার দেখো প্রশ্ন হচ্ছে যে এখানে একটা ওয়েল ডিফাইন্ডের একটা ব্যাপার থাকবে, যে আমি যদি আলাদা মেম্বার চুজ করতাম তাহলে কি আমার ডিস্টেন্স চেঞ্জ হয়ে যেত? মানে ব্যাপারটা ভাবো। হ্যাঁ, ধরো এইটা হচ্ছে একটা A1, এইটা হচ্ছে A2, তো A1 থেকে আমি দুটো মেম্বার তো চুজ করতে পারতাম। হ্যাঁ, এটা হচ্ছে xn, এটা xn ড্যাশ নিলাম, এখান থেকে আমি নিলাম yn, এখান থেকে নিলাম yn ড্যাশ, তো আমি xn আর yn এর মধ্যে, xn আর yn এর মধ্যে আমি ডিস্টেন্স ডিফাইন করলাম এইভাবে, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ডি অফ xn কমা yn। ভালো কথা। এবার তুমি প্রশ্ন করতে পারো, স্যার আমি যদি xn না নিয়ে এই xn ড্যাশটাকে মেম্বার হিসাবে চুজ করতাম, তাহলে তো আমি পেয়ে যেতাম xn ড্যাশ, এখানে পেয়ে যেতাম yn ড্যাশ, এইটা তাহলে পেয়ে যেতাম, তাহলে এইটা বাই ডেফিনেশন আমার আসতো ডি অফ xn ড্যাশ কমা yn ড্যাশ। তাহলে তো এই দুটোই কি সেম জিনিস? দেখে তো সেম মনে হচ্ছে না। এটা ছিল xn আর yn এর মধ্যে ডিস্টেন্স, এই দুটোর মধ্যে লিমিট, আর এটা হচ্ছে এই দুটোর মধ্যে লিমিট, তাহলে এরা কি সেম জিনিস হবে? এখন যদি সেম না হয় তাহলে, কারণ ক্লাস, তাহলে তুমি যদি ক্লাস নিতে, মানে এটাকে তুমি ভাবতে পারো ডি স্টার অফ A1 কমা A2,
কারণ আমি কি বলেছি, এক্সটারটা তুমি ক্লাসগুলোরও সেট হিসেবে ভাবতে পারো, আবার ইন্ডিভিজুয়াল এলিমেন্ট হিসাবেও ভাবতে পারো। তো আমি যদি ক্লাস হিসাবে ভাবি তাহলে A1 আর A2 এর মধ্যে ডিস্টেন্স হয়ে যাবে এটা। আবার এটাকেও আমি তাহলে A1 আর A2 এর মধ্যেই ডিস্টেন্স ভাবছি, তাহলে এটাকেও আমি ভাবছি, এটাকেও ভাবছি, তা দুটোকে আমার সেম হওয়া উচিত, তো তবেই তো জিনিসটা গ্রহণযোগ্য হবে। কথাটা বোঝা গেল কি গেল না? ব্যাপারটা কি ফিল করছো কি? ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে যে এই দুটো জিনিস বাস্তবে কিন্তু সেম। এদের মধ্যে যা ডিস্টেন্স xn আর yn এর, xn ড্যাশ আর yn ড্যাশের মধ্যে ডিস্টেন্সের যে লিমিটটা কিন্তু সেমই হবে, সেটা আমাদের দেখাতে হবে। এবং সেটা দেখানো আমাদের খুবই সহজ। কিভাবে দেখাবো? দেখো, এইটা যদি আমি দেখাই যে ডিস্টেন্স অফ xn কমা yn, এইটাকে আমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে দেখাতে পারি যে ডিস্টেন্স xn কমা xn ড্যাশ প্লাস xn ড্যাশ কমা yn ড্যাশ প্লাস yn ড্যাশ কমা yn, এভাবে ভাবতে পারি। ঠিক না? এবার দেখো যে xn আর xn ড্যাশ একই ব্লকের মধ্যে আছে, তার মানে এটা গোস টু 0 হবে, দিস গোস টু 0, দিস গোস টু 0। তাহলে যদি তুমি লিমিট নাও তাহলে আমি বলতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি d of xn comma yn is less than equals to limit n tends to infinity d of xn dash comma yn dash। তাহলে এটার থেকে ছোট হচ্ছে। এবার তুমি যদি এইটা দিয়ে স্টার্ট করো, এইটা তখন ছোট হয়ে যাবে এটার থেকে, তাহলে দুটো ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করলে দুটো ইকুয়াল হয়ে যাবে। বোঝা গেল? কারণ xn আর xn ড্যাশ একই ব্লকে থাকার কারণে ওদের ডিস্টেন্স কি হয়ে যাবে, 0-র দিকে যাবে। সেটাই তো আমরা দেখেছি না, সেইভাবেই তো আমরা ক্লাসগুলো তৈরি করেছি, যে একই ক্লাসে যারা থাকবে তারা পরস্পর 0-র দিকে কনভার্জ করছে। ঠিক? অতএব আমরা যে কোনোটাকেই, এখানেই তোমার যথার্থ দাঁড়াচ্ছে যে আমি যে কোনো লোককে আমি কি করতে পারি, মেম্বার হিসাবে দেখাতে পারি, তাহলে ওদের মধ্যে ডিস্টেন্সটাই কি হবে, ওদের মধ্যে ক্লাসের ডিস্টেন্সটা সেম হবে। তো এইভাবে আমি কি করতে পারছি, এক্সটারের উপরে ডিস্টেন্স ডিফাইন করতে পারছি মেট্রিক। তাহলে এটা একটা মেট্রিক স্পেস হয়ে গেল। এবার আমি কি করে এক্সটাকে এক্সটারের মধ্যে চিনব? তাহলে এখন আমার দুটো কোশ্চেন, এক্সটা কিভাবে এক্সটারের মধ্যে ঢুকে আছে আর এক্সটারটা নিজে কিভাবে কমপ্লিট হচ্ছে, এক্সটারটা কিভাবে কমপ্লিট হচ্ছে আর এক্সটা কিভাবে ঢুকে আছে ওর মধ্যে। তো দেখো, এক্স এর যদি তুমি কোনো এলিমেন্ট নাও, ধরো একটা এক্স নিচ্ছ, তো তুমি এই এক্স কে দিয়ে একটা সিকোয়েন্স তৈরি করতে পারো। কিভাবে? যে xn ইকুয়ালস টু এক্স ফর অল n, তাহলে যেটাকে বলে কনস্ট্যান্ট সিকোয়েন্স না, এইভাবে কনস্ট্যান্ট সিকোয়েন্স কি x, 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 এইটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স না? তাহলে এই যে কনস্ট্যান্ট সিকোয়েন্সটা তুমি পাচ্ছ, এইটার যে ক্লাসটা হবে, সেই ক্লাসটা তোমার এই এক্স পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য তুমি কি করতে পারছো, আলাদা আলাদা ক্লাস পেয়ে যাচ্ছ। এবং ডেফিনেটলি দুটো ডিফারেন্ট পয়েন্ট x নট ইকুয়ালস টু y ডিনোটস ডিফারেন্ট ক্লাস। কারণ কি? কারণ এখানকার এলিমেন্ট হচ্ছে x x x, এখানকার এলিমেন্ট y y y, তাহলে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা তুমি পাচ্ছ x, y, দিস ডাজ নট গোস টু 0। ঠিক না? তো যার ফলে এরা কিন্তু ডিফারেন্ট ক্লাস তৈরি করছে। তো এইভাবে তুমি কি করতে পারছো, যে প্রত্যেকটা এক্স এর এলিমেন্টগুলোকে এক্স স্টারের এলিমেন্ট আকারে ভাবতে পারছো। এবং কিছু
আলাদা সিকোয়েন্সও থাকতে পারে, যেটা আলাদা আলাদা এলিমেন্ট থাকতেই পারে, তাই না? এক্সট্রা জিনিসও থাকতেই পারে, মানে আলাদা ক্লাসও থাকতে পারে। তো সেক্ষেত্রে তুমি এক্সট্রাটা দেখতে পাচ্ছ বড়। ঠিক আছে, এইটা হচ্ছে আইডিয়া। এখন এখানে আর একটা জিনিস দেখানোর আছে, যেটা হচ্ছে যে এটা কেন কমপ্লিট, তো সেটা দেখাতে গেলে এখন আমার অনেক অনেক টাইম চলে যাবে। ঠিক আছে, এবং এটা অনেক বড় প্রুফ। ঠিক আছে, ওয়াই এক্স স্টার ইজ কমপ্লিট, এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে লং অ্যান্সার। তো আই ডোন্ট, মানে আমার মনে হয় না এটা খুব ইম্পর্টেন্ট। আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম যে কেন, কিভাবে এটা করতে হয়। ঠিক আছে, তো এইটা আমার মনে হয় না আসতে পারে, সেই জন্য আমি এটা এখন আপাতত বাদ দিচ্ছি। ঠিক আছে, এই পোর্শনটা আমি বাদ দিচ্ছি। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের যে কমপ্লিশন জিনিসটা কিভাবে হয়। আচ্ছা, নেক্সট এবার যেটা আমরা পড়বো দারুণ জিনিস, যেটা হচ্ছে ওয়েস্টার্স অ্যাপ্রক্সিমেশন থিওরেম। আমাদের একটু এবার ছেড়ে ছেড়ে কিছু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, কারণ হাতে সময় কম, সমস্ত কিছু ডিটেলসে আর পড়া যাবে না। ঠিক আছে, আমরা এবার দেখো কিছু যদি বাকি থেকে যাই, মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট, পরে তো আমরা আবার যখন যদি রিভাইজের সময় পাই, তখন না হয় যখন কোশ্চেন আলোচনা করব তখন ওগুলোকে করে দেব, যদি মনে হয় যে প্রয়োজন আছে। ঠিক আছে, তো এই থিওরেমটা আমাদেরকে জানবো, কিন্তু এর প্রুফটা আমরা পড়বো না। ঠিক আছে, এই থিওরেমটা কি বলছে দেখো, যে থিওরেমটা এটা বলছে যে এফটা হচ্ছে একটা ক্লোজড এ বি থেকে আর এ একটা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে কি হবে, তাহলে দেন there exists a sequence of polynomial pnx বলতে পারো, polynomial such that তাহলে pnx টা কি হয়ে যাবে, একটা সিকোয়েন্স অফ ফাংশনস ভাবতে পারি। হ্যাঁ, পলিনোমিয়াল মানে তো একটা ফাংশন হিসাবেও তো তুমি ব্যাপারটা ভাবতে পারো, তাই না? তো pnx টা কি হয়ে গেল, একটা সিকোয়েন্স অফ ফাংশনস হয়ে গেল। তাহলে সিকোয়েন্স অফ ফাংশনস হিসাবে pnটা f এ কি করবে, ইউনিফর্মলি কনভার্জ করবে অন ক্লোজড এ বি। এই জিনিসটা হোল্ড করবে, pn উইল কনভার্জ টু f ইউনিফর্মলি। তার মানেটা কি, তার মানেটা দেখো, তার মানে হচ্ছে যে এইভাবে, যে এদের মধ্যে ডিস্টেন্স আমরা কিভাবে করেছিলাম, সুপ্রিমাম ডিস্টেন্স মনে পড়ে, যে সুপ্রিমাম অফ মড pnx মাইনাস fx, যেখানে x বিলংস টু ক্লোজড এ বি। হ্যাঁ, এই pnx টা মানে তো ভেরিয়েবল, pnx টা fx এর একটা ভেরিয়েবলের ফাংশন, যেটা পলিনোমিয়াল ফাংশনটা অবশ্যই nটা ভ্যারি করছে, তো এই জিনিসটাকে fx টা যে কোনো একটা মানে ফিক্সড ফাংশন। হ্যাঁ, এইটাকে নাম দিচ্ছি mn। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে mnটা 0-তে কনভার্জ করবে as n টেন্ডস টু ইনফিনিটি।
এটাই তো আমরা জানতাম না mn টেস্ট দিয়ে, ইউনিফর্মলি কন্টিনিউয়াস মানে mn-টা গোস টু 0 হবে, হ্যাঁ ঠিক আছে? তো এইটাকে আবার তুমি এপসিলন দিয়ে ভাবলে কি বলতে পারবে যে গিভেন এপসিলন there exists a capital N such that mn is less than epsilon for all n greater than equals to capital N। এবার mn এর জায়গায় তুমি এইটা পুট করে দাও, তাহলে যেটা পাবে সেই এক্সপ্রেশনটাই হয়ে যাবে তোমার এই থিওরেমটা। তার মানে আমরা কি বলতে চাইছি, আমরা যেটা বলতে চাইছি, আমরা মনে রাখো কিভাবে এই থিওরেমটাকে, আমরা মনে রাখো এইভাবে যে এনি কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজড AB can be approximated by polynomials। তার মানে any continuous function on closed AB, closed AB মানে যে কোনো closed AB হতে পারে, মানে closed 0 1 হতে পারে, can be uniformly approximated by polynomials। এই জিনিসটা আমি বলতে পারি। এটাকে তুমি জ্যামিতি ছবির আকারে যদি তুমি দেখতে চাও, যে ধরো ছবির আকারে যদি দেখতে চাও এইভাবে হবে যে ধরো এটা এ, এটা হচ্ছে বি, এরকম একটা ধরো এফ ফাংশন আছে, এফ এর একটা গ্রাফ আমি আঁকলাম, ধরো এরকম করে ধরো আঁকলাম, ঠিক আছে? তাহলে একে ঘিরে যদি আমি একটা এপসিলন দৈর্ঘ্যের একটা আমি ব্যান্ড ডিফাইন করি, ব্যান্ড মানে বুঝতে পারছো, ওপরে আর নিচে এপসিলন দূরত্ব নিয়ে একটা স্ট্রিপ তৈরি করছি, স্ট্রিপ, এটাকে আমি কি বলছি, স্ট্রিপ। ফিতে ফিতে দেখেছো না চুল বাঁধার যে ফিতে হয়, হ্যাঁ, তো স্ট্রিপ ব্যান্ড এরকম স্ট্রিপ, এটা সোজা নেই বলে বাঁকানো, ঠিক আছে? তো এর মধ্যে একটা তাহলে এটার দৈর্ঘ্য কতটা, এইদিকে এপসিলন বাই 2, এইদিকে এপসিলন বাই 2, টোটাল হচ্ছে এপসিলন, মানে এই চওড়াটা হচ্ছে এপসিলন, ফিতেটার চওড়া এপসিলন, ঠিক আছে? এইটুকু হচ্ছে এপসিলন, টোটালটা হচ্ছে এপসিলন। তার মানে এইটুকুটা হচ্ছে আমার এপসিলন বাই 2 আর এইটুকুটা হচ্ছে এপসিলন বাই 2, তাহলে টোটাল কত হলো, এপসিলন হলো। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে আমি কন্টিনিউয়াস ফাংশন যে কোনো নিয়েছি, তাহলে তার দুধারে আমি কি করছি, এপসিলন বাই 2 আর এপসিলন বাই 2 দিয়ে আমি একটা চওড়া রাস্তা তৈরি করলাম, ঠিক আছে? তাহলে এই অ্যাপ্রক্সিমেশন থিওরেমটা বলছে যে এই আমি এমন একটা পলিনোমিয়াল পাবো, হ্যাঁ, যে যখন আমি এক্সগুলো এ বি এর মধ্যে থাকবে তখন ওই পলিনোমিয়ালটা, ধরো আমি লাল দিয়ে আঁকছি, তাহলে এই পলিনোমিয়ালের ভ্যালুগুলো কি হবে, এই স্ট্রিপের মধ্যেই ঘোরাফেরা করবে, ঠিক আছে? এই এবং এই এবার দেখো এ বি এর বাইরে পলিনোমিয়ালটা কোথায় হবে, তখন যা খুশি হতে পারে, আই ডোন্ট নো, ঠিক আছে? পলিনোমিয়াল তো তুমি ভ্যালু তো এক্স যা খুশি বসাতে পারো না, এর থেকে ছোট বসাতে পারো, বি বড় বসাতে পারো, যা খুশি, কিন্তু এ থেকে বি এর মধ্যে পলিনোমিয়ালের ভ্যালুগুলো এই স্ট্রিপটার মধ্যে থাকবে, মানে এই রাস্তাটার মধ্যে থাকবে। এবার এবার তুমি রাস্তাটা যত খুশি ছোট করতে পারো, তোমার ইচ্ছে, এপসিলনের ভ্যালু তুমি যা খুশি নিতে পারো। তো সেই এবার এপসিলন ভ্যালু তুমি কি নিচ্ছ তার উপর ডিপেন্ড করবে, তোমার পলিনোমিয়ালটা চেঞ্জ হতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো? এটার মানেই তাই, এই যে mn-টা লিখেছি না pnx মাইনাস fx, তার মানে হচ্ছে ওই ডিফারেন্সটা, pnx আর fx এর যে ডিফারেন্সটা, এই যে এখানে এই যে ডিফারেন্সটা, এটা হচ্ছে লাল, আর এই তুমি এখান থেকে সোজা যদি তুমি ডিফারেন্সটা তৈরি করো, এইখান থেকে লাল আর এই কালোর মধ্যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে ওই mn এর ডিস্টেন্স, তার মানে তার সুপ্রিমামটা নিচ্ছ, প্রত্যেকটা পয়েন্টে তুমি যদি গ্যাপটা দেখো, তাহলে এই গ্যাপের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, এপসিলন থেকে ছোট হবে, ঠিক আছে? তো এই জিনিসটা ওটাই ডিনোট করছে, এই যে এই জিনিসটা ওটাই ডিনোট করছে, হ্যাঁ,
যে ওই গ্যাপটা কি হবে, লেস দেন এপসিলন হবে, মানে কোনো একটা বড় এন এর জন্য। তার মানে তুমি একটা পলিনোমিয়াল তো পাবেই, বুঝতে পেরেছো? তো এই জিনিসটা তুমি আবার এতেও দেখতে পারো, এখানে তুমি প্রুফ যদি দেখো, প্রুফে দেখতে পাবে যে পলিনোমিয়ালগুলো কিভাবে তৈরি করছে তারও একটা প্রসেস দেওয়া আছে, ঠিক আছে? পলিনোমিয়ালগুলো কিভাবে তৈরি করছে তারও প্রসেস দেওয়া আছে। সো সেইটাকে বোধহয় বার্নস্টাইন পলিনোমিয়াল বলা হয়, বার্নস্টাইন পলিনোমিয়াল বলা হয়। তো এটাকে বলা হয় বার্নস্টাইন ঠিক আছে, এই বার্নস্টাইন পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করা হয়। তো তারও একটা ডেসক্রিপশন তোমার বইয়ে দেওয়া আছে, তুমি ওটা দেখে নিতে পারো। তো এর বেশি আর কিছু আমি বলবো না এই প্রসঙ্গে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যাবতীয় জিনিস, ঠিক আছে? তাহলে লাস্টেরটা হুম 3.44 আচ্ছা দেখি 3.44 কি আছে, জাস্ট এ সেকেন্ড। থ্রি পয়েন্ট ফোর ফোর লাস্টে 183 পেজ, 183 পেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আচ্ছা কি বলছে আচ্ছা হ্যাঁ, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন that a function is continuous in closed AB is that corresponding to, মানে একটা ক্লোজড এবিতে একটা ফাংশন তুমি ডিফাইন করেছো, এই ফাংশনটা কন্টিনিউয়াস হওয়ার শর্ত কি? এই কন্টিনিউয়াস হবে তখনই যদি তুমি একটা পলিনোমিয়াল পাও, এই রকম যদি তুমি রাস্তা তৈরি করো এপসিলনের, তাহলে তার মধ্যে একটা তুমি পলিনোমিয়াল পাবে, মানে কন্টিনিউয়াস হলে এরকম পলিনোমিয়াল পাবে, আর পলিনোমিয়াল পেলে ওটা কন্টিনিউয়াস হবে, মানে ইফ এন্ড অনলি ইফ। এটা एग्जांपल এখন তো এটা বুঝে, এটাই তো যেটা আমি ছবি আঁকলাম ওটাই। ওটাই হ্যাঁ মানে পলিনোমিয়াল হলে এই জিনিসটা তুমি করতে পারবে, মানে সরি কন্টিনিউয়াস ফাংশন হলে একটা করে পলিনোমিয়াল তুমি পাবে। এবার যদি অন্যভাবে তুমি বলছো যে ধরো আমি ফাংশনটা সম্পর্কে জানি না কন্টিনিউয়াস কিনা, কিন্তু আমি এটা বলতে পারছি যে প্রত্যেকটা যদি আমি এরকম করে রাস্তা তৈরি করি ফাংশনটার দুদিকে, এবার তার মধ্যে যদি আমি অলওয়েজ পলিনোমিয়াল পাই, তার মানে কি পলিনোমিয়াল দিয়ে যদি আমি অ্যাপ্রক্সিমেট করতে পারি, তাহলে আমি বলতে পারবো তাহলে ফাংশনটা অবভিয়াসলি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ছাড়া তুমি অ্যাপ্রক্সিমেট করতে পারবে না। এটা 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 তোমার ওই যে রেজাল্টটা আমরা জানতাম না, যে এফএন যদি এফএ ইউনিফর্মলি কনভার্জ করে, তাহলে এফএন গুলো পলিনোমিয়াল দিয়ে ইউনিফর্মলি আমি কনভার্জ করছি, তাহলে এফএন গুলো যদি কন্টিনিউয়াস হতো, তার মানে এখানে পলিনোমিয়াল গুলো অবভিয়াসলি কন্টিনিউয়াস, পলিনোমিয়াল তো অলওয়েজ কন্টিনিউয়াস হয়, তাহলে এটা তো অলওয়েজ কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তাহলে তার লিমিট যেটা হবে দ্যাট ইজ এফ, এফটা তাহলে কন্টিনিউয়াস হতেই হবে। ওই জন্যই বলছে যদি পলিনোমিয়াল দিয়ে তুমি অ্যাপ্রক্সিমেট করতে পারো এফকে, তার মানে যেহেতু এফটা এফ পিএন গুলো যদি কন্টিনিউয়াস হয়, মানে অবভিয়াসলি পলিনোমিয়াল যেহেতু তাহলে কন্টিনিউয়াস হবে, তাহলে দিস উইল ইমপ্লাই এফ ইজ কন্টিনিউয়াস। অতএব কন্টিনিউয়াস তো হতেই হবে এফকে, এটা হলো নেসেসারি কন্ডিশন। আর সাফিসিয়েন্ট কেন? কারণ কন্টিনিউয়াস হলে তুমি একটা পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারছো, সো তার মানে কি সাফিসিয়েন্ট হয়ে গেল, এটাই বলতে চাইছে ওখানে। তাহলে স্যার এই চ্যাপ্টার কমপ্লিট, এই চ্যাপ্টারটা কমপ্লিট। তাহলে এবারে কম্প্যাক্টনেস এন্ড কানেক্টেডনেস ইউনিট 8। ওকে, একটু একটু জাস্ট একটু রেস্ট নিয়ে না, ব্রেক নিয়ে নেওয়া উচিত আমাদের। একটু রেস্ট নিন। আর তবে প্রতীকদা হয়তো জয়েন করলো নয়, কিন্তু জয়েন করে যাবে, আজকে প্রথম শুরু তো আমার সাথে। ওকে, তাহলে আমরা এখন শুরু করব কি কম্প্যাক্ট আর কানেক্টেডনেস ব্যাপার নিয়ে, ঠিক আছে?
তো কম্প্যাক্টের ডেফিনেশন তো তোমরা আগে থেকেই জানো, যে এভরি ওপেন কভার হ্যাভ ফাইনাইট সাব কভার, তবেই আমরা বলতে পারবো যে ওটা কম্প্যাক্ট হয়, তাই না? যে every open cover has finite subcover. A metric space is said to be compact if every open cover of it has a finite subcover. ওকে, তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ডেফিনেশন। 2 নম্বর ডেফিনেশন আমরা একটা ধরো তৈরি করব এই 1 নম্বর ডেফিনেশনকে কাজে লাগিয়েই। দেখো তো দেখো ব্যাপারটা কি হচ্ছে, যে ধরো একটা ওপেন কভার নিচ্ছি আমি, লেট u alpha such that alpha belongs to be an open cover. ওপেন কভার মানেটা কি? তার মানে হচ্ছে যে x ইকুয়ালস টু ইউনিয়ন অফ ইউ আলফা, ঠিক? এই জিনিসটা লিখতে পারি আমি। তো দুদিকে যদি আমি কমপ্লিমেন্ট নিই তাহলে কি লিখতে পারবো? তাহলে টেকিং কমপ্লিমেন্ট অন বোথ সাইডস, টেকিং complements on both sides we get, এটা হয়ে যাবে এমটি সেট আর এটা হয়ে যাবে ইন্টারসেকশন, এটা হয়ে যাবে ইউ আলফা কমপ্লিমেন্ট, ঠিক? এবং ইউ আলফা গুলো তাহলে কি হয়ে যাবে? ক্লোজ সেট। তো আমি ওইটাকে আমি লিখে দিচ্ছি এফ আলফা, যেখানে এফ আলফা ইকুয়ালস টু ইউ আলফা কমপ্লিমেন্ট। তাহলে ক্লোজ সেট হয়ে গেল। তাহলে ক্লোজ সেট যদি হয় একটা কালেকশন অফ ক্লোজ সেট যার ইন্টারসেকশন কি হয়ে যাচ্ছে? এমটি হয়ে যাচ্ছে। তার মানে এফ আলফা ইজ এ কালেকশন অফ ক্লোজ সেট such that intersection of f alpha is empty. Then দেখো তাহলে কি হচ্ছে, দেখো তাহলে আমরা কি জানি যে এইটা যদি একটা ওপেন কভার হয়, ইউ আলফাটা যদি একটা ওপেন কভার হয়, তাহলে তার একটা ফাইনাইট সাব কভার থাকবে। তার ফাইনাইট সাব কভার থাকা মানে কি? আমি ফাইনাইটলি মেনি ইউ আলফা দিয়ে এক্সটাকে লিখতে পারবো। দেন এক্স ইকুয়ালস টু ইউনিয়ন অফ ইউ, আমি লিখছি ওগুলোকে u1 u2 u3 এইভাবে আপ টু un দিয়ে লিখতে পারছি। তার মানে কি কমপ্লিমেন্ট নিলে কি হয়ে যাবে? এমটি সেট ইকুয়ালস টু f1 ইন্টারসেকশন f2। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এফ আলফা যদি একটা ক্লোজ সেটের কালেকশন হয় যার ইন্টারসেকশন এমটি, তাহলে তুমি একটা ফাইনাইট সাব কালেকশন অফ ক্লোজ সেট পাচ্ছ যারও ইন্টারসেকশন এমটি হচ্ছে। তো এটাকে আমি 2 নম্বর ডেফিনেশন দিতে পারি। তো আমি কিভাবে লিখতে পারি? যে x is said to be compact if there is a family of closed sets having empty intersection, then there exists a finite subfamily such that finite subfamily having empty intersection. কি তাই তো? ব্যাপারটা তাই দাঁড়ালো কিনা বলো বলো?
হুম, কম্প্যাক্ট হলে তাহলে কি বলতে পারি যে কোনো একটা ক্লোজ, মানে তুমি যদি একটা ফ্যামিলি অফ ক্লোজ সেটস নাও যাদের ইন্টারসেকশন করলে এমটি পাচ্ছ, তার মানে ওদের কমপ্লিমেন্টগুলো কভার করছে, ঠিক আছে? মানে কমপ্লিমেন্টটা তাহলে একটা ওপেন কভার হয়ে যাবে, তাহলে তার একটা সাব কভার পাবে, ফাইনাইট সাব কভার পাবে, তার মানে তাদের কমপ্লিমেন্টটার যদি ইন্টারসেকশন করো মানে ফাইনাইট ইন্টারসেকশনটা কি হয়ে যাবে, এমটি হয়ে যাবে। তাহলে এমন একটা তুমি ফাইনাইট সাব ফ্যামিলি পাবে যার ইন্টারসেকশন এমটি হয়ে যাচ্ছে। ফলো করছো, শুনছো? নব, হ্যালো, হ্যাঁ, যেটা বললাম বুঝতে পারলে কি না? 2 নম্বর ডেফিনেশনটা কি বুঝতে পারলে? হুম, একদম আগের মতোই, জাস্ট কমপ্লিমেন্ট নিয়ে ভাবা, জিনিসটাকে কমপ্লিমেন্টের দিক থেকে ভাবা, ঠিক আছে? এই এই এবার 2 নম্বরটাকে একটু অন্যভাবে বলছি, ঠিক আছে? x is said to be compact if for any, তার মানে কি দেখো, যে আমার যদি একটা কালেকশন থাকে অফ ক্লোজ সেটস, if there if for some family of closed sets, for some family of closed sets, তাহলে দেখো আমার কাছে কি আছে, একটা ক্লোজ সেটের একটা ফ্যামিলি আছে, বড় ফ্যামিলি, ঠিক আছে? এবং ফ্যামিলিটার এমন একটা প্রপার্টি, কি প্রপার্টি, such that any finite intersection is non-empty। তার মানে বুঝতে পারছো যে আমার যে এই যে ক্লোজ সেটের যে ফ্যামিলিটা আছে, তার আমি যে কোনো যদি ফাইনাইটলি মেনি ক্লোজ সেট ওখান থেকে নিই, তাদের ইন্টারসেকশন যদি করি সেটা নন এমটি দেখাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটাকে কি বলা হয়, FIP, ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি। তাহলে আমার ফ্যামিলিটা কেমন, আমার ফ্যামিলিটার ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি হোল্ড করছে, তার মানে কি যে কোনো ফাইনাইট সাব কালেকশন যদি আমি নিই, ফাইনাইটলি মেনি ক্লোজ সেটস নিই ওই ফ্যামিলি থেকেই, তাহলে তাদের ইন্টারসেকশন নন এমটি হয়ে যাচ্ছে। দেন the whole intersection of the family is non-empty। দেখো এটা 2 থেকে একদম ফলো করবে। তাহলে আমি যদি আমার ফ্যামিলিটা যদি এমন প্রপার্টি থাকে যে কোনো ফাইনাইট কালেকশনের ইন্টারসেকশন এমটি নন এমটি হচ্ছে, তাহলে পুরোটারও ইন্টারসেকশন করলে নন এমটি হবে। কারণ 2টা কি বলছে, যে পুরোটার যদি এমটি ইন্টারসেকশন হয় তাহলে তুমি একটা ফাইনাইট সাব ফ্যামিলি পাবে যাদের ইন্টারসেকশনটাও এমটি হবে। কিন্তু দেখো FIP আছে মানে কি, কোনো ফাইনাইট ইন্টারসেকশনই এমটি হতে পারছে না, তাহলে পুরোটাও এমটি হবে না, কারণ পুরোটা এমটি হওয়া মানে একটা ফাইনাইট এমটি হবেই, যেটা 2টাকে কন্ট্রাডিক্ট করছে। তাহলে 2টা হলে 3টা হবে। তো এইভাবে আমরা কিন্তু কম্প্যাক্টনেসের ডেফিনেশন দিতে পারি। তাহলে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়ালো, একই জিনিস দাঁড়ালো কিনা বলো, শুধু অন্যভাবে বলা হচ্ছে, জিনিসটা কিন্তু একই জিনিস। কি নব? ঠিক আছে। হুম, ওকে,
তাহলে এই জিনিসটাকে মনে রাখতে হবে, এফআইপি মানে ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি। তার মানে যে কোনো ফাইনাইট কালেকশনতে ইন্টারসেকশন কি হবে, নন এমটি হবে। এরকম যদি কালেকশন হয় তাহলে সেই কালেকশনটাকে আমি বলবো যে দ্যাট কালেকশন হ্যাজ এফআইপি প্রপার্টি or satisfies FIP, এইভাবে আমরাই বলবো। ওকে, আচ্ছা নেক্সট এবার আমরা কি দেখব, আমরা একটা সাবসেট নিয়ে দেখছি। সাবসেটকে কম্প্যাক্ট কখন বলবো, এটা তো গেল পুরো ম্যাট্রিক্স স্পেসটাকে কম্প্যাক্ট বলছি, ঠিক আছে। তো একটা সাবসেটকে তুমি দুইভাবে কম্প্যাক্ট ব্যাপারটা ভাবতে পারো। ধরো এটা হচ্ছে ডেফিনেশন 4.1.2। তো এক্স হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্স স্পেস, ঠিক আছে। এক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স স্পেস, ম্যাট্রিক্স স্পেস নিতেও পারো বা যে কোনো টপোলজিক্যাল স্পেসও নিতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক আমি ম্যাট্রিক্স স্পেস নিয়েই ধরছি। আর জি হচ্ছে একটা সাবসেট, এক্সের একটা সাবসেট। তাহলে জিটাকে আমি জি এর উপরে একটা কি দিতে পারি, তাহলে জিটা নিজে একটা ম্যাট্রিক্স স্পেস হয়ে যাবে, ঠিক না। জিটাও নিজে একটা ম্যাট্রিক্স স্পেস হয়ে যেতে পারে, যেটাকে আমরা কি বলছি, রিলেটিভ মেট্রিক বলছি। সেম জিনিসটা জাস্ট রেস্ট্রিক্ট করছি জিতে। তাহলে এই রিলেটিভ মেট্রিকের রেসপেক্টে জিটা কি হয়ে যাবে, একটা মেট্রিক স্পেস হয়ে যাবে, বুঝতে পেরেছ। তখন ওই তাহলে জিটাকেও তুমি একটা মেট্রিক স্পেস হিসাবে ভাবছো, তখন তো জিটাও একটা ওই মেট্রিক স্পেসের রেসপেক্টে কম্প্যাক্টের যেটা ডেফিনেশন তুমি ওই আগের ডেফিনেশনটা ইউজ করতে পারছো, ঠিক আছে। ওইভাবেও ভাবতে পারো, আর তুমি ডাইরেক্টলিও ভাবতে পারো এইভাবে যে আমি যদি এক্স এর ওপেন সেট নিয়ে যদি জিকে কভার করি তাহলে একটা ফাইনাইট সাব কভার থাকবে যেটা জিকে কভার করে যাবে। হ্যাঁ, মানে তা দু ক্ষেত্রে তুমি একই জিনিসই পাবে। তো কম্প্যাক্টের কোনো সাবসেটের ক্ষেত্রে কম্প্যাক্টের রিলেটিভ ব্যাপারটা কোনো ম্যাটার করে না কম্প্যাক্টের ক্ষেত্রে, কিন্তু ওপেনের ক্ষেত্রে আমরা দেখেছি যে ম্যাটার করে, ঠিক আছে। সো কম্প্যাক্ট উইথ রেসপেক্ট টু দ্য রিলেটিভ মানে সাবস্পেস টপোলজি, যেটাকে বলছি আমরা সাবস্পেস ব্যাপারটা তো তুমি জানোই হয়তো, মানে অ্যাজ এ সাবস্পেস হিসাবে ভাবছি যখন, তো সেই ক্ষেত্রেও কম্প্যাক্টনেস যেটা বোঝাবে আর অ্যাজ এ সাবসেট হিসাবেও যেটা কম্প্যাক্ট বোঝাবে একই ব্যাপার, ওখানে কোনো আলাদা পার্থক্য নেই কম্প্যাক্টের ক্ষেত্রে বিশেষ করে। আচ্ছা, এইবার যেটা আমরা জানবো সেটা ইম্পর্টেন্ট থিওরেম, এগুলো আমরা আগেও পড়েছি, ঠিক আছে। 4.1.1 কি, যে a compact subset of a metric space is closed and bounded, ঠিক আছে। যে কম্প্যাক্ট সাবসেট যদি হয় তাহলে সেটা কি হবে, ক্লোজড হবে এবং বাউন্ডেড হবে। দেখো বাউন্ডেড কথাটা যখনই আমি বলছি না তখনই বুঝতে হবে আমার মেট্রিক স্পেসটা ইম্পর্টেন্ট, কারণ মেট্রিক না থাকলে বাউন্ড কথাটার কোনো মানেই দাঁড়াবে না। হ্যাঁ, বাউন্ড বলতে কি বুঝছো, যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা লিমিটেড আছে, বাউন্ড আছে, তার মানে তো ডিস্টেন্সের একটা কনসেপ্ট লাগবেই। তো মেট্রিক স্পেস না হলে বাউন্ডেড কথাটার মানে দাঁড়াবে না, ঠিক আছে। তো কম্প্যাক্ট সাবসেট হলে কি হবে, সেটা ক্লোজড হতে হবে এবং বাউন্ডেড হতেই হবে।
ঠিক আছে, এটা তুমি মনে করো যে হাইনি বোরেল থিওরেম যেটা পড়েছিলে কনভার্স, সেটাই দাঁড়াচ্ছে। রিয়েলের ক্ষেত্রে আমরা পড়েছিলাম না যে এনি ক্লোজড অ্যান্ড বাউন্ডেড সাবসেট ইজ কম্প্যাক্ট হয়, উল্টোটা পড়েছিলাম, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড হলে কম্প্যাক্ট হয়, আর কম্প্যাক্ট হলে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড হয়, ইফ অ্যান্ড অনলি ইফ ছিল। কিন্তু যে কোনো মেট্রিক স্পেসের ক্ষেত্রে ইফ অ্যান্ড অনলি ইফটা ট্রু নয়, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, বাট দ্য কনভার্স may not be true, may not be true in general, এইটা মনে রাখতে হবে, ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কম্প্যাক্ট সাবসেট হলে ক্লোজড আর বাউন্ডেড হবে, কিন্তু একটা সাবসেট যদি ক্লোজডও হয় আবার বাউন্ডেডও যদি হয়, তাহলেই যে ওটা কম্প্যাক্ট হয়ে যাবে সেটা আমি কিন্তু বলতে পারি না। এটা ভালো করে ভেবে দেখতে হবে। হ্যাঁ, যে a subset closed and bounded may not be compact in any metric space. কিন্তু এই মেট্রিক স্পেসটা যদি আর হয় তাহলে ট্রু, আর হলে ক্লোজড আর বাউন্ডেড হলে ওটা কম্প্যাক্ট হবেই। কিন্তু যদি আর না হয়ে অন্য কিছু হয়, কোথায় কোথায় হবে দেখে নাও, আর এ হবে, সিতে হবে, আর টু দি পাওয়ার এন এ হবে, সি টু দি পাওয়ার এন এ হবে, এই জাতীয় স্পেসের ক্ষেত্রে ট্রু হবে, ট্রু হবে। কিন্তু এগুলো ছাড়া যদি অন্য কিছু হয়, যেমন ধরো কিউ, ইনফাইনাইট ডাইমেনশনাল মেট্রিক স্পেস, ইনফাইনাইট ডাইমেনশনাল মেট্রিক স্পেস, যেমন আর টু দি পাওয়ার ইনফিনিটি, এদের ক্ষেত্রে কিন্তু নট ট্রু। বুঝতে পেরেছ? এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, শুনছো? হ্যালো। তো হ্যাঁ, তো আমরা এখন কি করব, এখন এই থিওরেমটার প্রুফ করব। ঠিক আছে, থিওরেমটার প্রুফ করব। প্রুফটা খুব সহজ, প্রথম প্রুফটা খুবই সহজ, যে প্রথম দেখাবো যে এই প্রুফটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষাতে আসার মতো, যে লেট জি বি, না কে ধরি, লেট কে বি এ কম্প্যাক্ট সাবসেট অফ এক্স। ঠিক আছে, এক্সটা হচ্ছে একটা মেট্রিক স্পেস। তাহলে আমরা প্রথমে কি প্রুভ করব, we want to prove that k is bounded। ঠিক, এটা বাউন্ডেড দেখানোটা খুব সহজ, কিভাবে? ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি কনসিডার করি, কনসিডার all balls, all open balls of radius 1। তার মানে বেসিক্যালি কি, যে তুমি যে কোনো পয়েন্ট নাও, সেন্টার তুমি যা খুশি নিতে পারো, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় 1 রেডিয়াসের বল নিচ্ছ, এরকম এখান থেকে 1 রেডিয়াস নিচ্ছ, এখান থেকে 1 রেডিয়াসের যতগুলো বল তুমি কল্পনা করতে পারছো। তো সবাই মিলে কি করবে, কেটাকে কভার করবে কি করবে না? তো ফর এনি কনসিডার অল ওপেন বলস অফ রেডিয়াস 1। তাহলে এটাকে আমি কিভাবে একটা ফ্যামিলি হিসাবে লিখতে পারি, সেট অফ বলস
x comma 1 such that x belongs to x, then G is an open cover of K. কারণ কি K এর যে কোনো পয়েন্ট, because for K belongs to K, the ball K comma 1 contains K. তাহলে এই বলের মধ্যে তো কেটা ঢুকে থাকছে, তার মানে কি এই বলগুলোর যদি তুমি ইউনিয়ন করো তো অবভিয়াসলি কেটা পুরো কেসটা ঢুকে থাকবে, কারণ দিস ইজ সাবসেট অফ দ্য ইউনিয়ন অফ x বিলংস টু x, এটা বেসিক্যালি x। এই বলগুলোর যদি ইউনিয়ন করো তাহলে তো পুরো এক্সটাই পেয়ে যাচ্ছ না, তাহলে অবভিয়াসলি কে এটা ঢুকে থাকছে, সো দিস ইজ এ ওপেন কভার হয়ে যাচ্ছে। অ্যাজ কে ইজ কম্প্যাক্ট উই হ্যাভ এ ফাইনাইট সাবকভার। ফাইনাইট সাবকভার তার মানেটা কি? তার মানে ফাইনাইটলি মেনি বলস দিয়ে তুমি কেটাকে কভার করতে পারছো। তো জিনিসটা এরকম দাঁড়াচ্ছে না যে ধরো এটা কে একটা সেট, তাহলে এইটাকে আমি ফাইনাইটলি মেনি বলস দিয়ে কভার করে দিচ্ছি। ধরো 10টা বল দিয়ে আমি কভার করে দিচ্ছি, এরকম কটা বল আছে, ধরো 10টা বল দিয়ে কভার করছি, ঠিক? তাহলে এখানে এখান থেকে যে ডিস্টেন্স হবে ম্যাক্সিমাম কত ডিস্টেন্স হতে পারে? নিশ্চয় বাউন্ডেড হয়ে যাবে, হ্যাঁ? বলা যাবে কিনা বলো? then there exists a n such that k subset হয়ে যাবে কার কার, x1, 1 ইউনিয়ন x2, 1, এইভাবে তুমি n খানা পয়েন্ট পেয়ে যাচ্ছ যাদের ইউনিয়ন করে কেটাকে তুমি কভার করতে পারছো। তাহলে কে এর ডায়ামিটার কি হয়ে যাবে? এই প্রত্যেকটা বলের ডায়ামিটার কত? 1। তাহলে আমি বলতে পারি না ডায়ামিটার অফ কে ইজ লেস দ্যান ইকুয়ালস টু না, এটা তো ইন্টারসেকশন নেই, ইন্টারসেকশন নেই বলে আমি ওই যোগফলের থিওরেমটা লাগাতে পারি না। ইন্টারসেকশন হলে যোগফলটা লেস দ্যান ইকুয়ালস টু যোগ করে দিতাম, তো সেটা এখানে করা যাবে না ওইভাবে। বাট এটা তোমার বাউন্ডেড তো করাই যাবে। ও আর একটা ভালো উপায় ছিল, আর একটা আমি এইভাবেও তুমি বলতে পারো যে ফাইনাইটলি মেনি বলস যদি থাকে তো একটা বড় বল দিয়ে তুমি কভার করতে পারবে, ঠিক না? ওটা একটা করতে পারো। আর একটা যেভাবে করা যেত যে আমি সেন্টারটাকে ফিক্সড নাম্বার নিলাম, ধরো একটা এক্স নিয়ে নিলাম, আর আমি সেন্টারটাকে এবার ভ্যারি করছি, মানে আস্তে আস্তে বড় করছি, এইভাবে বড় করছি, হ্যাঁ? তো এরকম করতে করতে একটা সময় দেখবে কেটা এর মধ্যে ঢুকে থেকে যাবে, তো তখন একটা তুমি ফাইনাইটলি মেনি বলস পাবে যার দ্বারা কেটাকে কভার করতে পারবে। তো তার মধ্যে সবচেয়ে যেটা বড় রেডিয়াসের হয়ে যাবে, তাহলে তার মধ্যে কেটে ঢুকে থাকবে, তার মানে একটা বড় বলের মধ্যে কেটা ঢুকে থাকবে, তার মানেই তো বাউন্ডেড হয়ে গেল। তো ওটা দিয়ে করতে পারো, এটা টেকনিক না ইউজ করে এখানে নিয়ে নাও এন, যেখানে এনটাকে তুমি ভ্যারি করছো। তো ওইটা করতে পারো।
ঠিক আছে, তো ওইভাবে এটা বলতে পারো। আচ্ছা, এবার যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে যে ক্লোজনেস। 2 হচ্ছে ক্লোজনেস অফ কে। দেখো এইটা আমরা একটা অন্যভাবে করব, যেটা বইয়ে একটু আলাদা আছে, আমরা একটু আলাদাভাবে করব। ঠিক আছে, হ্যাঁ স্যার। তো কিভাবে করা যেতে পারে, তো ধরো যে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা দেখাতে চাই কেটা ক্লোজড, তার মানে এনাফ টু শো দ্যাট কে ফোন করেছে, আচ্ছা এনাফ টু শো দ্যাট এক্স মাইনাস কে, তার মানে কে এর কমপ্লিমেন্ট ইজ ওপেন, এটা দেখালেই হবে। ঠিক না, কাউকে ক্লোজ দেখানো মানে কি তার কমপ্লিমেন্টকে ওপেন দেখানো সেম। তাহলে এটাকে ওপেন দেখানো মানে কি, তার যে কোনো পয়েন্টই হবে ইন্টিরিয়র পয়েন্ট। ঠিক একই ব্যাপার। তাহলে আমরা কি করব যে লেট এক্স বিলংস টু এক্স মাইনাস কে, তার মানে কে এর বাইরে একটা পয়েন্ট নিলাম, তাহলে এখানে হচ্ছে কে আর এখানে একটা পয়েন্ট নিলাম। এবার যদি আমি এইটাকে একটা ওপেন সেট দিয়ে আলাদা করতে পারি, তাহলে তো আমি বলতে পারবো যে এইটা এই এক্সটা এই এক্স মাইনাস কে এর ইন্টিরিয়র পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো হুম, তো ওটা আমরা কিভাবে করব? ঠিক আছে, তো দেখো যেটা সবচেয়ে ইজিলি যেটা আমার মনে হচ্ছে, তো একটা জিনিস আমরা করি এইভাবে, এইভাবে কাজটা আমরা করব যে ফর ওয়াই বিলংস টু কে, তো ওয়াই থেকে আমি কেটা যেহেতু কম্প্যাক্ট আছে, কেটাকে আমি কি করব, আমি কভার দিতে চাই। কিন্তু কি রকম কভার দেবো, ধরো এখানে আমি একটা ওয়াই নিলাম, ঠিক আছে, এক্সটা আছে এখানে, তা ওয়াই আর এক্স তো দূরে দূরে আছে, এখানে এক্স এখানে ওয়াই, তাহলে আমি কি করতে পারবো, এখানে একটা ছোট্ট বল দিয়ে একে ঘিরে দেবো, একে একটা ছোট্ট বল দিয়ে ঘিরে দিতে পারবো, যাতে করে এরা কি হয় ডিসজয়েন্ট হয়ে যায়। তাহলে একে একটা ডিসজয়েন্ট দিয়ে ঘিরে দিতে পারবো, এরকম করতে পারবো। যেহেতু এটা মেট্রিক স্পেস, দুটো রেডিয়াসের থেকে হাফ রেডিয়াসের কম নিয়ে আমি এটা করতে পারি। ঠিক আছে না, সো ফর ওয়াই বিলংস টু কে টেক we choose r positive such that ball of x comma r intersection ball y comma r is empty। এভাবে আমি করতে পারি, আমি একটা r নিতে পারবো, কিভাবে rটা চুজ করতে পারবে, r ইকুয়ালস টু এইভাবে নিতে পারবে dx comma y by 2, এই r নিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এই rটা কার উপর ডিপেন্ড করছে, y এর উপরে ডিপেন্ড করছে, তাই না, ওয়াইটা চেঞ্জ করলে আরও চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্স তো এখানে ফিক্সড, এক্সকে কোনো আমি চেঞ্জ করছি না, সো ওয়াইটা শুধু চেঞ্জ হচ্ছে, তো ডিফারেন্ট ওয়াই এর জন্য ডিফারেন্ট আমি আর পেতে পারি। তো হ্যাঁ, এবার আমি কি করতে পারি, এইবার দেখো আমি তার মানে কি করছি, দেখো প্রত্যেকটা ওয়াই এর জন্য আমি বল অফ ওয়াই কমা আর কনসিডার করছি, তাহলে এই যে বলগুলো হচ্ছে, এই বলগুলো কি করছে, তাহলে এটাকে তুমি নাম দাও আর ওয়াই। আর ওয়াই, আর ওয়াই কেন নাম দিলাম, কারণ এগুলো ওয়াই এর উপর ডিপেন্ড করছে, সেই জন্য আমি নাম দিচ্ছি। নাও
these covers k, তাহলে এরা কি কে কে কভার করে যাচ্ছে, বাট কে ইজ কম্প্যাক্ট, তার মানে আমি ফাইনাইটলি মেনি এরকম বল দিয়ে কে কে কভার করতে পারছি, বাট অ্যাজ কে ইজ কম্প্যাক্ট, as k is compact we can cover k by finitely many such balls, finitely many such balls, ঠিক। আচ্ছা সে এই বলগুলোকে আমি নাম দিলাম ধরো y1 r1, হ্যাঁ, y2 r2, এই আমি জাস্ট এগুলো নাম দিচ্ছি, হ্যাঁ। এই বলগুলো দিয়ে আমি তাহলে কে কে কভার করে দিচ্ছি, এবং দেখো কোনো বলের মধ্যেই কিন্তু আমার এক্স কিন্তু নেই, এবং এদের দেখো এই রেডিয়াসগুলোর করেসপন্ডিং আমার কিন্তু এই এক্সকে ঘিরেও আমি ডিফারেন্ট ডিফারেন্ট বল পেয়েছি, তাহলে আমি কি করতে পারি যে টেক ইউ ইকুয়ালস টু x, r1 intersection x, r2 intersection x, rn, তাহলে দেখো u is now open, u is open and contains x, তাহলে ইউটা হলো একটা ওপেন সেট যেটা কিনা x কে কন্টেইন করে আছে। নাও it is easy to see, it is easy to see that this u does not intersect k, u intersection k is empty, কেন? এই জিনিসটা ভালো করে তুমি যদি দেখো, এটা ধরো কে, এটা ছিল এক্স, তো এখানকার আমি বল নিচ্ছিলাম এরকম এরকম ফাইনাইটলি মেনি বলস ছিল, আর এখানে এই প্রত্যেকটা বলের জন্য এখানে একটা করে আমি বল পাচ্ছিলাম, এরকম এরকম কখনো এরকম কখনো এরকম এরকম পাচ্ছিলাম। তো এই বলগুলো কি করছে, কে কে কভার করে যাচ্ছে, ঠিক আছে, আমি সবটা লিখলাম না। তাহলে এদের মধ্যে যেটা সবচেয়ে ছোট বল, বেসিক্যালি এটা একটা নিজেই একটা ছোট বল, তো এই ছোট বলটা এক্সকে কভার করছে, কিন্তু এই যে কোনো বলই কিন্তু এইগুলো কারোর সঙ্গে মিট করছে না, ঠিক আছে, এই বলগুলো সবটাই এই বলগুলোর সঙ্গে মিট করছে না, তাহলে এর মধ্যে যেটা সবচাইতে ছোট সেটা নিশ্চয়ই কারোর সঙ্গে মিট করবে না, যেটা ছোট সবচাইতে ছোট সেটা কারোর সঙ্গে কি মিট করবে, করবে না। বুঝতে পেরেছো কি পারোনি? এই এখানকার বল এক্স কে ঘিরে তো সমস্তই বল আছে না, তো যেটা সবচেয়ে ছোট ইউটা তাহলে কি হলো, সবচেয়ে ছোট বল, ইউ ইজ স্মলেস্ট বল অ্যারাউন্ড এক্স, সো ইউ উইল নট ইন্টারসেক্ট এনি আদার বলস, তার মানে ইউটা কেউ ইন্টারসেক্ট করবে না, তার মানে তাহলে কি দাঁড়ালো, তাহলে এক্স কে ঘিরে আমি একটা বল পেয়ে গেলাম যেটা কে এর বাইরে আছে, ঠিক আছে। আর এখানে তুমি যদি ভি কনসিডার করো, এখানে যদি আমি ভিটাকে লিখি এইরকম যে বল অফ ওয়াই কমা আর ওয়ান, y1, r1 ইউনিয়ন y2, r2, এইভাবে যদি আমি নিই, তাহলে দেন কে সাবসেট অফ ভি ওপেন, ভিটা ওপেন, x belongs to u ওপেন and u intersection v is empty, ঠিক আছে, ইউ আর ভি এর সঙ্গে কোনো ইন্টারসেক্ট করছে না। তাহলে এই জিনিসটা যদি একটু এইভাবে ব্যাপারটা ভাবো, তাহলে জিনিসটা এইটা ধরো এক্স আছে, তাহলে এখানকার আমি এরকম করে আমি ধরো চারটা সেট দিয়ে এই কেটাকে ঘিরে ফেললাম, তাহলে এই যে বলগুলোর যে ইউনিয়ন হলো সেটাই হলো আমার ভি, ঠিক আছে, তাহলে এইরকম ভিটা দেখতে হলো, এটা হয়ে গেল আমার ভি, আর এখানে আমি প্রত্যেকটা বলের জন্য আমি চারটা এখানে
কনসেন্ট্রিক বল পেলাম। তাহলে যেটা ছোট বল হলো সেইটাই হচ্ছে আমার ইউ, আর এইটা হলো আমার ভি। তাহলে এই যে বলগুলো, এই বলটা এটার সঙ্গে ইন্টারসেক্ট করছে না, এই বলটা এটার সঙ্গে করছে না, তাহলে যেটা সবচেয়ে ছোট সেটা কারোর সঙ্গেই ইন্টারসেক্ট করবে না, মানে ডিসজয়েন্ট হবে। তাহলে ইউ আর ভি ডিসজয়েন্ট হচ্ছে। ঠিক আছে, এটা তুমি অ্যাডিশনালি পাচ্ছ। এই কথাটার মানেটা কি, যে এনি পয়েন্ট not in K can be separated by open sets। তো এটা তুমি অ্যাডিশনালি হিসাবে পাচ্ছ, যে একটা পয়েন্ট আর একটা কম্প্যাক্ট সেট দুটো যদি আলাদা আলাদা জায়গায় থাকে তাহলে তাদেরকে তুমি ওপেন সেট দিয়ে কভার করতে পারছো, ডিসজয়েন্ট ওপেন সেট দিয়ে কভার করতে পারছো। এক্স কে কভার করছে ইউ দিয়ে, আর কেটাকে কভার করছে ভি দিয়ে। তাহলে ওখান থেকে তোমার দুটো জিনিসই হয়ে যাচ্ছে। এই টেকনিক সেম প্রুফ দিয়ে তুমি দুটো প্রুফই করে দিতে পারছো, যে কেটা ক্লোজডও দেখাতে পারছো, আবার আলাদাও করতে পারছো, সেপারেট করতে পারছো। ঠিক আছে, আজকে এই অবধি থাক। বলো, এটা কি বুঝতে পেরেছো?